হ্যালো অ্যানিমে লাভার্স, আবারও নিয়ে এসে গেছে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা অ্যানিমে। নতুনটা এটাকে বলা যাবে না, কারণ এটা আসা প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে। বাট বেশি কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশনটা শুরু করি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এই গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে রিওটা। তার মাথার উপরে অতিরিক্ত কাজের চাপ থাকার কারণে হঠাৎ করে মারা যায়। তারপরে সে যখন তার চোখ খোলে তখন তাকে দেখে এই মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। এই মেয়েটার নাম হচ্ছে অ্যামেলি। সে বলে ওঠে, আরে এটা কি হলো আমার সঙ্গে? একটা স্লাইমকে মারার পরে আমি একটা মানুষ পেলাম। কিন্তু অ্যামেলির কোনো কথাই রিওটা বুঝতে পারছিল না। এই কারণে অ্যামেলি রিওটাকে বোঝানোর জন্য একটি স্লাইমকে খুঁজে তাকে জানে মেরে দেয়। তুমি কি এবারে বুঝতে পারলে? আমরা সাধারণত এখানে স্লাইমদেরকে মারার পর খাবার দাবার আরো জরুরি কিছু জিনিস পাই। আসলে এই জায়গাটা হচ্ছে মাত্র লেভেল 1 এর ডানজন। এই কারণে এখানকার স্লাইমদেরকে মারার পর আমরা শুধুমাত্র ব্রিন্স পাউন্ড পাই। এইদিকে আমাদের রিওটা এটা সম্বন্ধে কিছু বুঝে উঠতে পারছিল না। এই কারণে অ্যামেলি তাকে সমস্ত কিছু বোঝানোর জন্য স্ট্যাট বোর্ডের কাছে নিয়ে আসে। এখানে গিয়ে অ্যামেলি একটি মানা ডিটেক্টরের উপরে তার হাত রেখে দেয়। আমরা দেখতে পাই অ্যামেলি স্ট্যাট কম বেশি ঠিকই রয়েছে। তারপরে যখন আমাদের রিওটা সেখানে হাত রাখে তখন আমরা দেখতে পাই তার লেভেল হচ্ছে মাত্র 1 আর তার সমস্ত স্কিল গুলো অনেকটাই বেকার। রিওটা, আমার মনে হচ্ছে না যে তুমি এই স্কিল গুলোর সঙ্গে কোনো স্লাইমকে মারার পর কিছু পাবে। কিন্তু রিওটা হার মানার মতো পাত্র নয়। এই কারণে সে এমিলির কাছ থেকে হাতুড়ির মতো দেখতে সেই জিনিসটা চায়। এমিলি যখন রিওটাকে সেই জিনিসটা দেয়, রিওটা এটার ওজন সামলাতেই পারলো না। এমনটা দেখে এমিলি তাকে একটা বাঁশের লাঠি দিয়ে দেয়। সেটাকে নেওয়ার পরে আমাদের রিওটা যেমন তেমন ভাবে প্রচুর কষ্টে একটি স্লাইমকে মারতে সক্ষম হয়। এমনটা করার পরে আমরা দেখতে পাই রিওটা যে স্লাইমটাকে মেরেছিল তার কাছ থেকে অনেক বেশি পরিমাণে তারা বিনস পাউন্ড পেয়ে গেছে। এমনটা দেখে এমিলি রিওটাকে বলে ওঠে, আরে এটা তো অসাধারণ, আমি কখনোই একটা স্লাইমকে মেরে এত বেশি পরিমাণে বিনস পাউন্ড পাইনি। আর মানতেই হবে তোমার লাক অনেক সুন্দর, এখানে তুমি একটা স্লাইমকে মেরে এতগুলো বিনস পাউন্ড পেয়ে গেছো। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এমিলি সেই বিনস পাউন্ড গুলো দিয়ে অনেক সুস্বাদু একটা খাবার বানিয়েছে, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে রিওটা কান্না করতে লাগে। কেননা সে তার পুরোটা জীবন কাটিয়েছে শুধুমাত্র কাজ করে। এই কারণে সে তার লাইফকে এনজয় করার মতো কোনো সুযোগই পায়নি। রিওটাকে এরকম উদাস দেখে এমিলি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে নেয়। তারই কিছুক্ষণ পরে এমনটা করার জন্য রিওটা এমিলিকে ধন্যবাদ জানায়। আচ্ছা এমিলি, এবারে তুমি আমাকে বলো, এখানে থাকতে গেলে তো আমার ঘরের প্রয়োজন হবে, কিন্তু আমি থাকার মতো ঘর এখন কোথায় পাবো? তুমি এই ডানজন থেকে বাইরে বেরিয়ে কিছুটা সামনের দিকে হেঁটে গেলে সেখানে তুমি একটা টাউন দেখতে পাবে, সেখানে গিয়ে তুমি এটার খোঁজ করতে পারো। এরকমই কথা বলতে বলতে রিওটা এমিলিকে জিজ্ঞেস করে, আচ্ছা এমিলি, তোমার ঘরটা কোথায়? এমিলি বলে ওঠে, বর্তমানে আমার কাছে কোনো ঘর নেই, এই কারণে রাত্রে আমি এই ডানজনের মধ্যেই শুয়ে থাকি। অলরাইট, তো এত সমস্ত কথাবার্তা শোনার পর রিওটা চলে যায় টাউনের মধ্যে। এই টাউনের সিচুয়েশনটাকে ভালোভাবে দেখা এবং বোঝার পরে রিওটা চলে আসে আবারও ডানজনের মধ্যে। এই ডানজনের মধ্যে স্লাইমদেরকে মেরে বিনস পাউন্ড গুলো কালেক্ট করে রিওটা মার্কেটে গিয়ে বিক্রি করে দিত। এরকম করে করে রিওটা এখন অনেক বেশি টাকা উপার্জন করে ফেলেছে। অতি কষ্টে উপার্জন করা এই টাকাগুলো দিয়ে রিওটা পুরানো একটা ঘর কিনে নেয়। আর এই ঘরের চাবিটা নিয়ে গিয়ে রিওটা এমএলএর হাতে দিয়ে দেয়। আরে আমি এটা কিভাবে নিতে পারি? এই ঘরটা তো তুমি তোমার কষ্টের উপার্জন করা টাকা দিয়ে কিনেছো। না না এমিলি, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, আর তাছাড়া তোমার হাতে সেই টেস্টি স্যুপ তুমি আমাকে খাইয়েছো। এই কারণে আমি চাই এখন থেকে তুমি আমার সঙ্গে আমার ঘরেই থাকো। রিওটার মুখ থেকে এতবার রিকোয়েস্ট শোনার পর এমিলি এতে রাজি হয়ে যায়। এরকমই কিছুদিন চলার পর রিওটা আবারও মার্কেটের মধ্যে চলে যায় ব্রিন্স পাউন্ড গুলো বিক্রি করার জন্য। এখানে এই মেয়েটার কাছ থেকে রিওটা জানতে পায় আমাদের এখানে কানিয়ন নামে আরো একটি ডানজন রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানকার মনস্টারদেরকে মারার পর কেউ এখনো পর্যন্ত কিছুই পায়নি। এই কথাগুলো শুনে রিওটা সিদ্ধান্ত নেয় যে সে নিজেও এই ডানজনের মধ্যে গিয়ে একবার দেখবে যে আসল ব্যাপারটা কি। সেই ডানজনের মধ্যে যাওয়ার পরে রিওটার মুখোমুখি একটা স্কেলিটনের সঙ্গে হয়। অনেক প্রচেষ্টা করার পরে রিওটা স্কেলিটনটাকে মারতে সক্ষম হয়ে যায়। স্কেলিটনটা মরে যাওয়ার পরে রিওটা তার কাছ থেকে বীজ টাইপের কিছু একটা পায়। সেই বীজটাকে হাতে ধরা মাত্রই সেই জিনিসটাকে রিও শরীর অ্যাবজর্ব করে নেয়। এমনটা হওয়ার পরে আমরা দেখতে পাই রিওটার লেভেল তো বাড়েনি, কিন্তু তার এইচপি অনেকটাই বুস্ট হয়ে গেছে। এমনটা দেখে রিওটা সেখানে আরো কিছু মনস্টারদেরকে মেরে দেয়। তাদেরকে মারার পর রিওটা সেই বীজগুলোকে কালেক্ট করতেই থাকে। এইসব কিছু দেখার পর এমিলি যখন একটা মনস্টারকে মারে তখন এমিলি সে মনস্টারের কাছ থেকে কিছুই পেল না। এমনকি এমিলি রিওটার বীজগুলো কেউ স্পর্শ করতে পারছিল না। তারপরের দিন রিওটা চলে যায় লেভেল 2 ডানজনের মধ্যে। সেখানে গিয়ে রিওটা বুঝতে পারে যে এখানে যে সমস্ত স্লাইম গুলো রয়েছে সেগুলো আগের ডানজনের তুলনায় একটু শক্তিশালী। এই স্লাইমটা অনেক চেষ্টা করে রিওটাকে মারার, কিন্তু সেই স্লাইমটা এমনটা করতে পারলো না, কেননা রিওটা আগে থেকে একটু স্ট্রং হয়ে গেছে। এই কারণে রিওটা সেই স্লাইমটাকে অনায়াসে মেরে দেয়। সেই স্লাইমটা মরে যাওয়ার পর রিওটা নোটিস করে এবারে সে পেয়েছে একটা গাজর। তখনই আমরা দেখতে পাই রিওটার সামনে আরো একটি স্লাইম চলে আসে, কিন্তু এই স্লাইমটাকে অন্য কেউ একজন তার ফায়ার ম্যাজিক দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই স্লাইমটা মরে যাওয়ার পরে তার জায়গাতে আমরা আরো একটি গাজর দেখতে পাই, কিন্তু এই গাজরটা রিওটার তুলনায় একটু ছোট। ছোট বলতে আপনারা উল্টাপাল্টা কিছু ভেবে নিয়েন না, আমি গাজরের কথাই বলছি। তারপরে আমরা এখানে কিছু লোককে দেখতে পাই, এরাই কিন্তু সেই
স্লাইমটাকে জ্বালিয়ে দিয়েছিল। ওরা এখানে আসার পর রিওটার একবার লেভেল দেখে। এমনটা করার পরে তারা জানতে পারে রিওটার লেভেল হচ্ছে মাত্র 1। এই কারণে তারা রিওটার উপরে হেসে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে রিওটা তার পেছনে কোনো একজনকে নোটিস করে। রিও পেছনে ঘুরে দেখতে পায় দুটো খরগোশের মতো কানওয়ালা একটি মেয়ে। আরে তুমি কে? আর তোমার এই কান দুটো কি পুরো আসল? এই মেয়েটা যখন জানতে পায় যে রিওটার লেভেল হচ্ছে মাত্র 1, এই কারণে সে রিওটার মাথায় একটি হামলা করে সেখান থেকে চলে যায়। তারপরে রিওটাও তার ঘরে ফিরে আসে। ঘরে ফিরে রিওটা নোটিস করে এই ঘরটা অতিরিক্ত সুন্দর হয়ে আছে। আসলে এমিলি এই ঘরটাকে পরিষ্কার করেছে। তারপরে এমিলিও সে গাজরটাকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে এত বড় গাজর এর আগে দেখেনি। ভাই এক মিনিট। তারপরে দরজাতে কেউ করা না রে। রিওটা যখন দরজা খুলে বাইরে দেখে তখন সে দেখতে পায় খরগোশের মতো কানওয়ালা সেই মেয়েটা। তাকে দেখে রিওটা বলে ওঠে, তুমি এখন এখানে কিসের জন্য এসেছো? আরে দুর্বল ছেলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাকে দেখে এমিলি বলে ওঠে, রিওটা এটা কে? কি বলবো তোমাকে এর সম্বন্ধে, আমিও তো একে চিনতে পারছি না। তখন সেই মেয়েটা রিওটার মাথায় আরেকবার মেরে দেয়, কিন্তু এই হামলার পরে রিওটার কিছুই হয় না। তারপরে সেই মেয়েটা সেখানে আরেকটি মানুষের উপরে এই হামলাটা করে। এমনটা করার পরে সেই ব্যক্তিটার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তুমি দেখছো তো আমার হামলা কতটা পাওয়ারফুল। আমি এটা বুঝতে পারছি না আমার হামলা তোমার উপরে কেন কাজ করছে না। আমি এটা সম্বন্ধে কিছু জানি না, কিন্তু তুমি আমাকে এটা বলো তুমি এখানে কিসের জন্য এসেছো? এই মেয়েটা তার পকেট থেকে একটা গাজর বের করে। আসলে এই গাজরটা ডাঞ্জনের মধ্যে রিওটার হাত থেকে পড়ে গিয়েছিল। আমাকে দাও না আরো গাজর। ভাই লিটারালি আমি যতগুলো অ্যানিমে এক্সপ্লেন করেছি সব থেকে হাসি লাগছে এই অ্যানিমেটা এক্সপ্লেন করতে। যখন এই গাজরটা আমার সামনে আসছে আমার মাথা ঠিক থাকছে না। ভাই সত্যি বলছি গাজর নিয়ে আমি আর কোনো রিয়াক্ট করবো না। গাজর খাওয়ার জন্য এই মেয়েটার মুখ থেকে জল বয়েই যাচ্ছিল। এমনটা দেখে এমিলি গাজর দিয়ে কিছু ডিশেস তৈরি করে। তারপরে সে মেয়েটা সে খাবারগুলোকে খাওয়ার পরে সেখান থেকে চলে যায়। তারপরের দিন ডাজনের মধ্যে একটা ঘোল জম্বির সঙ্গে লড়াই করতে করতে রিওটার কাছে থাকা সে বাসের লাঠিটা ভেঙে যায়। এমনটা হওয়ার পরে রিওটা তার কম্বার স্কিলের সাহায্যে সেই জম্বিটাকে মেরে দেয়। তারপরে যখন রিওটা সেই বিষটাকে কালেক্ট করতেই যাচ্ছিল তখনই হঠাৎ করে রিওটার কাছে সেই মেয়েটা চলে আসে। আমাকে দাও না আরো গাজর, আমাকে তুমি তাড়াতাড়ি গাজর দাও, নইলে তুমি মরে যাও। এই কথাগুলো শুনে রিওটা বুঝে উঠতে পারছিল না যে সে তাকে এখন কি বলবে। এটা সম্বন্ধে কিছুক্ষণ ভাবার পরে রিওটা বলে ওঠে, বাইরে গিয়ে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গাজর নিয়ে আসছি। তারপরে আমরা দেখতে পাই সন্ধ্যা নেমে আসে। রিওটাও তার কাজগুলো শেষ করে তার কথা অনুসারে সেই মেয়েটার জন্য গাজর নিয়ে আসে। তারপরে এই মেয়েটা অনেক খুশি হয়ে গাজরটাকে খেতে লাগে। তাকে এরকম ভাবে গাজর খেতে দেখে সেখানকার বাকি লোকেরা পুরো অবাক হয়ে যায়। আচ্ছা রিওটা তুমি কি একে চেনো? হ্যাঁ আমি একে চিনি। কি বলছো তুমি রিওটা? তাড়াতাড়ি এই গাজরগুলো তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এটার জন্য তোমাকে ডবল পেমেন্ট দেবো। কি স্পেশাল জিনিস আছে এই গাজরটার মধ্যে যে তুমি আমাকে এটার জন্য ডবল প্রাইস দিতে রাজি আছো? আরে তুমি কি এর সম্বন্ধে জানো না? এই মেয়েটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী, এর নাম হচ্ছে কালিয়াস। আর একে যদি এই গাজরটা খেতে এত ভালো লেগেছে তাহলে আমি নিশ্চিত যে মার্কেটের মধ্যে গাজরগুলো অনেক বেশি দামে বিক্রি হবে। তারপরে উজ্জা এই গাজরগুলো অনেক বেশি টাকা দিয়ে রিওটার কাছ থেকে কিনে নেয়। আসলে রিওটা এটা ভাবতেও পারেনি যে গাজরগুলো এত বেশি দামে বিক্রি হয়ে যাবে। এই দুর্বল ছেলে শোনো, আমাকে আরো গাজর দাও। আরে আমি তো এক্ষুনি সমস্ত গাজরগুলো বিক্রি করে দিলাম। এই কথা শুনে সেই মেয়েটা আবার রিওটার মাথায় মারতেই যাচ্ছিল। তখনই রিওটা তার হাত ধরে বলে ওঠে, আমি কালকে তোমাকে আবারও গাজর এনে দেবো। এই কথা শুনে ক্যালিয়াস উদাস হয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন ডাঞ্জনের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি শুনে রিওটা যখন সেদিকে দেখতে যায় তখন রিওটা সেখানে দেখতে পায় এই দুটো অ্যাডভেঞ্চারারকে তাদের বস এদেরকে অনেক বকাবকি করছে, কেননা এরা এখনো পর্যন্ত একটি দুর্বল স্লাইমকেও মারতে পারছে না। এমনটা দেখে রিওটার মাথায় চলে আসে তার বসের কথা, যে কিনা রিওটাকে কাজের জন্য এরকমই বকাবকি করতো। তারপরে এমিলি খাবার খাওয়ার জন্য রিওটাকে ডাক দেয়। তারা যখন লাঞ্চ শুরু করতে যাচ্ছিল তখনই গাজরের গন্ধ পেয়ে অ্যালিস সেখানে ছুটে চলে আসে। এদের কেমনটা করতে দেখে সে বয়স্ক লোকটা বলে ওঠে, দেখো তোমরা যদি এখন পরিশ্রম না করো তাহলে কিন্তু তোমরা ওদের মতোই অলস হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা মানতেই হবে, তোমরা যত বেশি পরিশ্রম করবে তোমরা ততটাই বেশি ভালো ভালো লুট পাবে। তখনই আমরা দেখতে পাই ক্যালিয়াস এদের দুজনকে গাজর খাইয়ে বলে ওঠে, দেখো পরিশ্রম না করে গাজরটা খেতে কত বেশি সুন্দর লাগছে। এই কথা শুনে এই বুড়োটা অনেক রেগে যায়। তারপরে সে যখন ক্যালিয়াসকে মারতে যাচ্ছিল তখন এই বুড়োটা এসে বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই মার্কেটের মধ্যে উজ্জাইদেরকে বলে ওঠে, তোমাদেরকে জিনিসপত্র বহন করার জন্য ম্যাজিক্যাল কার্ট নিয়ে নেওয়া উচিত, যার সাহায্যে তোমরা অনেক বেশি পরিমাণে জিনিসপত্র একসঙ্গে বয়ে নিয়ে আসতে পারবে। তারপরে উজ্জার কথা মতো এরা চলে যায় ম্যাজিক্যাল কার্ড কেনার জন্য। সেখানে তারা একটা কার্ড চয়েসও করে নিয়েছিল। তারপর যখন এরা এটার দাম জিজ্ঞেস করে তখন এই কার্ডটার দাম শুনে এরা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে ওরা সেই ম্যাজিক্যাল কার্ড না নিয়ে সেখান থেকে চলে আসে। কিছু দূর এগিয়েছে তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুনতে পায়, আসলে একটা গরিলা মনস্টার মার্কেটের উপরে হামলা করে দিয়েছে। তখনই আমরা উজ্জাকে সেখানে নিচে পড়ে থাকতে দেখতে পাই। গরিলা মনস্টার যখন উজ্জাকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে আমাদের রিওটা এসে তাকে আটকে নেয়। আর এইদিকে ক্যালিয়াসের সঙ্গে আরো কিছু লোক চলে আসে রিওটাকে সাহায্য করার জন্য। তারপরে রিওটা আবার চলে যায় এর সঙ্গে লড়াই করার জন্য। এমনটা করতে এরাও কিন্তু রিওটাকে অনেক বেশি সাহায্য করছিল।
যার কারণে রিওটা অনায়াসে সে গরিলার কাছে গিয়ে পৌঁছে যায়। সবার প্রথমে রিওটা হেড দিয়ে হেডশট মারার চেষ্টা করে, সে গরিলাটা লেভেল 4 এর হেলমেট পরে থাকার কারণে তার কিছুই হয় না। এমনটা দেখে রিওটা বুঝে যায় হেড দিয়ে তাকে মারা যাবে না, কিন্তু আমাদের রিওটা তার সঙ্গে ক্লায়ের অ্যাবিলিটি নিয়ে এসেছিল, এই কারণে সে সাইতামার মতোই গরিলা মনস্টারকে ওয়ান পাঞ্চে ফিনিশ করে দেয়। রিওটাকে এমনটা করতে দেখে সেইখানকার সমস্ত লোকেরা অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং তার সঙ্গে তারা রিওটার অনেক প্রশংসা করছিল। তখন রিওটা সেখানে কিছু একটা আওয়াজ পায়, সেই শব্দটা শুনে যখন রিওটা সেই দিকে এগিয়ে যায় তখনই রিওটা সেখানে একটি বন্দুক আর কিছু গুলি দেখতে পায়। এই দুনিয়ার মধ্যে বন্দুক পাওয়াটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, এই কারণে রিওটা ডাঞ্জনের মধ্যে গিয়ে কিছু জম্বিকে মেরে এই বন্দুকটাকে টেস্ট করছিল। বন্দুকটাতে কোনো প্রবলেম তো ছিল না, কিন্তু একটা অসুবিধা নিশ্চয়ই ছিল, কেননা এই বন্দুকটার মধ্যে বেশি গুলি রিলোড করা হচ্ছে না। এই বন্দুকটার মধ্যে মাত্র 6টা স্লট রয়েছে। তারপর যখন এমিলি এবং রিওটা মিলে লেভেল 2 ডাঞ্জনের মধ্যে হান্টিং করছিল তখন সেখানে একটি স্লাইম পেছন থেকে যখন এমিলির উপরে হামলা করতেই যাচ্ছিল তখন রিওটা তার বন্দুকের সাহায্যে সে স্লাইমটাকে মেরে দেয়। এত কিছু হয়ে যাওয়ার পরে এরা লাঞ্চ করতে বসে যায়। রিওটা, তোমার এই নতুন অস্ত্রটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো মানতেই হবে। এখন আমি এটার সাহায্যে পরবর্তী ডাঞ্জনের মধ্যে যাব। আজকে ক্যালিয়াস এখানে আসেনি, আমার মনে হয় ও নিশ্চয়ই ব্যস্ত আছে। তারপরে লাঞ্চ সেরে নেওয়ার পরে এরা চলে আসে লেভেল 3 ডাঞ্জনের মধ্যে। আর এখানে আছে অনেকগুলো আরসোলা মনস্টার, এদেরকে মেরে পাওয়া যাবে কুমড়ো। সেখানে অনেকগুলো আরসোলা দেখে এমিলি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি এইখানকার সমস্ত আরসোলাদেরকে জানে মেরে দেবো। আরসোলাদেরকে মেরে একটি কুমড়ো পাওয়ার পর রিওটা এমিলিকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কেননা রিওটা আরসোলা পছন্দ করে না। তখনই হঠাৎ করে এদের সামনে আরো অনেকগুলো আরসোলা চলে আসে। এদেরকে দেখার পর এমিলি আরেকবার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এমিলির এইরকম অবস্থা দেখে রিওটা তাড়াতাড়ি সমস্ত আরসোলাদেরকে মারতে লাগে, যাতে এমিলি এখানে উল্টাপাল্টা কিছু করে না দেয়। তারই কিছুক্ষণ পরে এদের কাছে অনেকগুলো কুমড়ো কালেক্ট হয়ে গেছে। এরা এটা ভাবতেই ছিল যে এইবার এগুলোকে কি করে নিয়ে যাব। তখনই সেখানে একটি ভয়ঙ্কর ধামাকার সঙ্গে এন্ট্রি নেয় ক্যালিয়া। আমার জন্য কি তোমাদের কাছে গাজর আছে? তারপরে রিওটা এবং এমিলি মিলে যখন উর্জাকে অর্ধেক কুমড়ো দিয়ে আবার এখানে ফিরে আসে তখন এরা দেখতে পায় এদের বাকি কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে। এটা নিশ্চয়ই আরসোলাগুলোর কাজ। এখন আমি ওদের সবাইকে জানে মেরে দেব। আরে এখানে তো অনেকগুলো আরসোলা রয়েছে। রিওটা বেশি দেরি না করে এদেরকে তাড়াতাড়ি মারতে চলে যায়। তখনই আমরা দেখতে পাই রিওটার কাছে সমস্ত গুলি শেষ হয়ে গেছে। এসব দেখে রিওটা এমিলিকে বলে ওঠে, তুমি শান্ত হয়ে যাও, আমি এক্ষুনি কিছু একটা করছি, তোমরা তাড়াতাড়ি মরে যাও, নইলে এমিলি তোমাদের পুরো পরিবারকে জানে মেরে দেবে। আর কিছুক্ষণ পরে যখন এমিলি শান্ত হয় তখন সে রিওটার কাছ থেকে ক্ষমা চায়। তখন রিওটা দেখতে পায় তাদের পাশে অনেকগুলো বন্দুকের গুলি রয়েছে। তারপরে মার্কেটের মধ্যে গিয়ে যখন রিওটা উর্জাকে সম্বন্ধে জিজ্ঞেস করে তখন সেখানে উর্জা রিওটাকে বলে ওঠে, তোমাকে আমি এটা বলতে ভুলে গেছি, যদি তুমি তোমার ড্রপ গুলো ডাঞ্জনের বাইরে এরকমই রেখে দাও সেগুলো কিছুক্ষণের মধ্যে কোনো না কোনো একটা জিনিসে ট্রান্সফর্ম হয়ে যাবে। রিওটা ভাবছিল তাহলে কি আমি ওদেরকে মারার পর অনেকগুলো গুলি পেয়েছি, যদি এরকমই হয় তাহলে তো আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো গুলি কালেক্ট করে নেব। রিওটা এইসব কথাবার্তা নিয়ে চিন্তা ভাবনা করতেই ছিল, তখনই কথায় কথায় উর্জা রিওটাকে তার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আমাদের রিওটা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপরে সন্ধ্যাবেলায় রিওটা একটা গাজরকে ফাঁকা জায়গায় রেখে গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগে সেটাকে স্লাইমে পরিবর্তন হওয়ার, কিন্তু রিওটারের প্ল্যানটা সক্ষম হতো তারই আগে ক্যালিয়াস সেখানে এসে সেই গাজরটাকে খেতে লাগে। এমনটা দেখে রিওটা তাড়াতাড়ি ক্যালিয়াসকে সেইখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে রিওটা আবারও অপেক্ষা করতে লাগে গাজরটাকে স্লাইম হওয়ার। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে গাজরটা একটা স্লাইমে পরিবর্তন হয়ে গেছে। এমনটা দেখে রিওটা আবারও সেই স্লাইমটাকে মেরে দেয়। তারপরে রিওটা সেখানে অনেকগুলো বন্দুকের গুলি পায়। সেই গুলিগুলোকে নিতে নিতে রিওটা ভাবছিল তাহলে কি এটাও আমার বীজের সঙ্গে কাজ করবে, কিন্তু রিওটা দেখে তার বীজের সঙ্গে এমনটা হয় না। তারপরে রিওটা অন্যরকম কিছু একটা করে দেখতে চাইছিল, এই কারণে সে একটা স্কেলিটনকে ধরে ডাঞ্জনের বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সে স্কেলিটনটা হঠাৎ করে উধাও হয়ে যায়। রিওটা যখন এটা সম্বন্ধে উর্জাকে জিজ্ঞেস করে তখন উর্জা বলে ওঠে, তোমাকে আমি এটাও বলতে ভুলে গেছি, ডাঞ্জনের মনস্টাররা বাইরে এলেই তারা উধাও হয়ে যায়। তারপরে উর্জা আবারও কথা বলার মধ্যে রিওটাকে আবারও তার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আমাদের পাগলা ছেলে রিওটা উর্জার ইশারায় কিছু বুঝতে পারছিল না। তারপরে রিওটা আবারও চলে আসে নতুন কিছু ট্রাই করার জন্য। এইবারে রিওটা আবারও সেই স্কেলিটনটাকে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু সেই স্কেলিটনটা আবারও উধাও হওয়ার আগে রিওটা তাকে গুলি করে মেরে দেয়। স্কেলিটনটা মরে যাওয়ার পরে রিওটা পেয়ে যায় ফ্রিজিং বুলেট। রিওটা এই গুলিটাকে টেস্ট করার জন্য একটি গাছের উপরে ফায়ার করে, তখনই আমরা দেখতে পাই সে গাছটা পুরো জমে যায়। তারপরে রিওটা এমিলির সঙ্গে এই গুলিটার সাহায্যে ডাঞ্জনের মধ্যে থেকে অনেকগুলো জিনিসপত্র কালেক্ট করতে লাগে। এরকমই করতে করতে সন্ধ্যা নেমে আসে। তারপরে এরা দুজনে যখন ঘরের দিকে ফিরে যায় তখন এরা রাস্তায় দুটো মানুষকে দেখতে পায় যারা একে অপরের সঙ্গে তর্ক করছিল। এমনটা দেখে এমিলি যখন তাদেরকে এই ঘটনা সম্বন্ধে জিজ্ঞেস করে এরা বলে ওঠে, আমাদের কার্ডটা এখান থেকে নিচে পড়ে গেছে, তোমরা কি সেটাকে তুলে আনতে আমাদেরকে সাহায্য করবে? তখন এই ব্যক্তিটা বলে ওঠে, এটা করে কোনো লাভ হবে না, কেননা সেখানকার সমস্ত আইটেম গুলো আবারও মনে হয় মনস্টারে কনভার্ট হয়ে গেছে। আমি একটা কাজ করছি, আমি তাদের সবাইকে জিন্দা জ্বালিয়ে দিচ্ছি। এই মোটা ব্যক্তিটা তাকে এমনটা করতে আটকে দেয়। তারা আবারও এটা নিয়ে তর্কাতর্কি শুরু করে দেয়। এই সমস্ত কিছু শান্ত করার জন্য রিওটা তার ফ্রিজিং ব্লোডের সাহায্যে সেই জায়গাটা পুরো জমিয়ে দেয়। তারপরে এমিলি তার হাতুড়ির সাহায্যে এখানকার সমস্ত মামলা পুরো শান্ত করে দেয়। এমনটা করার জন্য এই ব্যক্তিরা রিওটা এবং এমিলিকে ধন্যবাদ জানায়। সেদিনই রাত্রিরে যখন এমিলি তার লেভেল চেক করে তখন সে দেখতে পায় তার সমস্ত স্ট্যাটস
আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। এই সমস্ত কিছু সক্ষম হয়েছে শুধুমাত্র রিওটার জন্য। এই কারণে এমিলি রিওটাকে ধন্যবাদ জানায়। তারপরের দিন ডানজনের মধ্যে ব্যাটস মনস্টারদেরকে মারার সময় রিওটা সেখানে একটা নেকলেস পায়। তারপরে রিওটা এটা এমিলিকে দিয়ে দেয়। এই নাও এমিলি, এটা কোনো সাধারণ নেকলেস নয়, তুমি এটা নিজের কাছে রাখলে তুমি যতগুলো মনস্টারকে মারবে তাদের কাছ থেকে তুমি 2x লুট পাবে। রিওটার এই কথা শুনে এমিলি অনেকগুলো মনস্টারকে মেরে দেয়। তারপরে আমরা দেখতে পাই রিওটার কথা মতো এমিলি ডবল লুট পেয়ে গেছে। তারপরে ঘরে ফিরে আসার পর যখন এমিলি ঘরের কাজগুলো করছিল তখন এই ছোট জায়গার মধ্যে তার অনেক অসুবিধা হচ্ছিল। এমনটা দেখে রিওটা এমিলিকে বলে ওঠে, আমার মনে হয় আমাদেরকে এখন একটা নতুন ঘর নিয়ে নেওয়া উচিত। এমিলি, তুমি বলো কোন জায়গার মধ্যে ঘর নিলে সব থেকে বেশি ভালো হবে? তুমি কি তোমার সঙ্গে আমাকেও সেই ঘরে নিয়ে যাবে? এমিলি, আমি তোমাকে ছেড়ে কি করে যাই বলো তো? কেননা আমি আর যত কিছু করতে পেরেছি সেটা শুধুমাত্র তোমারই জন্য। তারপরে রিওটা উজার কাছে চলে যায় সে ব্যাম্বু সিডস গুলোকে বিক্রি করার জন্য। তখনই সেখানে একটি মেয়ে সে রিওটাকে বলে ওঠে, আমি তোমার কাছ থেকে ব্যাম্বু সিডস গুলো কিনতে চাই। রিওটা বলে ওঠে, আমার এতে কোনো প্রবলেম নেই। তারপরে এই মেয়েটা নিজের স্টাইলে একটি ব্যাম্বু সিডস কে কেটে একটু টেস্ট করে। এটা স্বাদ এতটা মিষ্টি ছিল যার কারণে আনন্দিত হয়ে সেই মেয়েটা কান্না করতে লাগে। এই ব্যাম্বু সিডস গুলো তো অনেক বেশি অসাধারণ, আমি এগুলোকে দাম দর করে এটার অসম্মান করতে চাই না। তারপরে এই মেয়েটা রিওটাকে কিছু টাকা দিয়ে সে ব্যাম্বু সিডস গুলোকে নিয়ে চলে যায়। আসলে ব্যাম্বু সিডস গুলোর পরিবর্তে অনেক বেশি টাকা দিয়ে গিয়েছিল সেই মহিলাটা। তারপরে উজা রিওটাকে বলে ওঠে, তুমি জানো রিওটা, ওই মেয়েটার নাম হচ্ছে এরিক, আর সে খাবার দাবারের জিনিসপত্র গুলো নিয়ে অনেক বেশি এক্সপার্ট। আর সে যদি এই ব্যাম্বু সিডসটাকে পছন্দ করেছে এর মানে এটা বাজারের মধ্যে অনেক বেশি দামে বিক্রি হবে। তুমি এক কাজ করো রিওটা, এটা নিয়ে তুমি আমার সঙ্গে একটা কন্ট্যাক্ট সাইন করে নাও, কেননা তোমার এই ব্যাম্বু সিডস আমাদের মার্কেটের মধ্যে ধামাকা নিয়ে আসবে। আর আমি নিশ্চিত যে তুমি এমনটা করলে তোমার অনেক বেশি প্রফিট হবে। ঠিক আছে উজা, আমি তোমার সঙ্গে পার্টনারশিপ করতে রাজি আছি। তারপরে যখন রিওটা আবারও ডানজনের মধ্যে যায় তখন রিওটা সেখানে প্রিন্সেস মার্গারেট কে দেখতে পায়। সে কিন্তু একটা স্কেলিটনের সঙ্গে লড়াই করছিল। এমনটা দেখে রিওটা সেই স্কেলিটনটাকে মারতে যাচ্ছিল তখন সেখানে রাজকুমারী মার্গারেটের কিছু সঙ্গী এসে স্কেলিটনটাকে ধরে নেয়। তারপরে রাজকুমারী মার্গারেট সে স্কেলিটনের মাথা কেটে সেটাকে কাঠের মধ্যে ভরে নেয়। তখনই সেখানে একজন ব্যক্তি রিওটাকে বলে ওঠে, লেভেল 2 ডানজনের মধ্যে মনস্টারদেরকে মেরে আমরা কোনো রকমের লুট পাই না, আমরা পাই শুধু স্কেলিটনের মাথা। আর যেহেতু আমাদের রাজকুমারী এই কাজটা করছে এই কারণে মার্কেটের মধ্যে এগুলো অনেক বেশি দামে বিক্রি হয়। এই কথাগুলো শুনে রিওটা বুঝতে পারে কাঠটা সত্যি আমাদের অনেক কাজে লাগবে। তারপরে ঘরে ফিরে এসে রিওটা এমিলিকে জিজ্ঞেস করে যে আমরা কি সবার প্রথমে কাঠ নেব নাকি একটা ঘর নেব। কিছুক্ষণ এটা নিয়ে কথাবার্তা বলার পরে এরা সিদ্ধান্ত নেয় এরা সবার প্রথমে একটা কাঠ নেবে, কেননা ঘর তো তারা পরে নিতে পারবে, কিন্তু এখন এই কাঠটা তাদের অনেক বেশি কাজে লাগবে। তারপরের দিন যখন তারা একটি কাঠ কেনার জন্য দোকানের মধ্যে আসে তারা দেখতে পায় দোকানদারের মেয়ে সেখানে কান্নাকাটি করছে। কি হয়েছে বাবু, তুমি কেন কান্নাকাটি করছো? আমার বাবা অনেক সময় আগে ফ্লাওয়ার নেওয়ার জন্য গিয়েছে, কিন্তু উনি এখনো পর্যন্ত এখানে ফিরে আসেনি। ফ্লাওয়ারটা শুধুমাত্র আমাদের ডানজনের মধ্যে পাওয়া যায় আর আমি সেই জায়গাটা সম্বন্ধে জানি। তারপরে এই মেয়েটার বাবাকে খোঁজার জন্য রিওটা এমিলিকে নিয়ে সেই ডানজনের মধ্যে চলে আসে। সেখানে গিয়ে তারা দেখতে পায় দোকানদার সেখানে ঘুমোচ্ছিল। এমনটা দেখে এমিলি অনেক রেগে যায়, তোমার মেয়ে ওখানে তোমার জন্য কান্নাকাটি করছে আর তুমি এখানে ঘুমোচ্ছ। এমনটা দেখে সে দোকানদার অনেক বেশি ভয় পেয়ে যায়। আপনি আসলে এখন এখানে কি করছেন? আপনার মেয়ে আপনার জন্য অনেক হয়রান হয়ে আছে। তারপরে দোকানদার রিওটাকে বলে ওঠে, একটা নতুন কার্ড বানানোর জন্য একটা লাইট রকের প্রয়োজন ছিল, এই কারণেই আমি এখানে এসেছি। ওই দেখো ওটা এখন উপরে আছে। তাকে দেখে রিওটা তার একটু বুদ্ধি লাগায়। তারপরে সে এমিলিকে তার কাঁধে বসিয়ে সেই লাইট রককে মেরে দেয়। তারপরে তারা সেই ফুলটাকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে তারা আবার অপেক্ষা করতে লাগে সেটাকে পুনরায় লাইট রক হওয়ার। তারপরে যখন সে ফুলটা আবারও মনস্টারে কনভার্ট হয়ে যায় তখন রিওটা সে মনস্টারটাকে জমে দেয়। তারপরে সেইটাকে নিয়ে আবারও তারা দোকানের মধ্যে ফিরে আসে। সেখানে ফিরে এসে দোকানদার সেটার সাহায্যে একটি নতুন কার্ড বানায়। তারপরে সেই কার্ডটাকে উনি রিওটাকে দিয়ে দেয়। আরে আঙ্কেল, আমি তো আপনাকে শুধুমাত্র একটুখানি সাহায্য করেছিলাম, তার কারণে আমাকে এত দামি উপহার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরে বাবু, তুমি এটা রেখে দাও তোমার কাছে, কারণ তুমি আমাদেরকে এর আগেও বাঁচিয়েছো সেই গরিলা মনস্টারের হাত থেকে। দোকানদারের এত রিকোয়েস্ট দেখে রিওটা সেই কার্ডটাকে নিতে রাজি হয়ে যায়। তারপরে তারা তাদের কাছে থাকা সমস্ত জিনিসপত্রগুলো সেই কার্ডটার মধ্যে রেখে দেয়। তারপরে রিওটা সেই কার্ডটাকে নিয়ে উজ্জার কাছে চলে আসে। সেখানে গিয়ে রিওটা দেখতে পায় একজন ব্যক্তি উজ্জার সঙ্গে অনেক তর্কাতর্কি করছে, কেননা সে এটা মানছে যে উজ্জা তার জিনিসের সঠিক দাম দেয়নি। এমনকি ব্যক্তিটা রেগে যখন উজ্জার উপরে হামলা করতেই যাচ্ছিল তখনই রিওটা তাকে এমনটা করতে আটকে নেয়। তারপরে রিওটা তার সমস্ত জিনিসপত্রগুলো এই কার্ডটার মধ্যে ভরে নেয়, কেননা এই কার্ডটার মধ্যে এমন একটা অ্যাডভান্স ফিচার ছিল যেটা সাহায্যে এর মধ্যে থাকা সমস্ত জিনিসপত্রগুলো সঠিক দাম তার মধ্যে শো হয়ে যায়। তার জিনিসপত্র অরিজিনাল দাম দেখেও ব্যক্তিরা বিশ্বাস করে উঠতে পারছিল না, কারণ সেই ব্যক্তিটা রিওটার উপরেও হামলা করে দেয়। কিন্তু রিওটার সামনে এই ব্যক্তিটা টিকতে পারলো না, কেননা রিওটা তাকে একটা চড় মেরে সেখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। এমনটা করার জন্য উর্জা রিওটাকে ধন্যবাদ জানায় এবং রিওটাকে উপহার হিসাবে একটি কিস দিয়ে দেয়। আর সে নিজেই এমনটা করে একটু সাইডে গিয়ে নিজে লজ্জা পেতে লাগে। তারপরে এরকম ভাবে মনস্টারদেরকে মারতে মারতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। এমনটা করে করে রিওটাদের কাছে এখন এত টাকা কালেক্ট হয়ে গেছে যার সাহায্যে তারা একটা নতুন ঘর অনায়াসে নিতে পারবে। কিন্তু আমাদের রিও
রিওটা তাদের আগের ঘরটাকে বিক্রি করতে চাইছিল না, এই ঘরটার মধ্যে এখন তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে রিওটা একটা অনেক বড় ঘর কিনে নেয়। বাস্তবে তাদের এই নতুন ঘরটা আগের তুলনায় অনেক বেশি বড়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ক্যালিয়াস এখনো তাদের পেছন ছাড়েনি। পরের দিন ডেজনের মধ্যে মনস্টারদের সঙ্গে লড়াই করার সময় রিওটা নোটিস করে যে সে বাস্তবে আগে থেকে একটু স্ট্রং হয়ে গেছে, কারণ এখন মনস্টারদের সঙ্গে লড়াই করার সময় তাকে তার বন্দুকের সাহায্য নিতে হচ্ছে না। পরে ডানজনের সমস্ত কাজ শেষ করার পর রিওটা যখন বসে একটু আরাম করছিল, তখনই তার সামনে নেপচুন নামক একটি ব্যক্তি চলে আসে। তার সঙ্গে তার দুটো জিএফও ছিল। সেখানে এসে নেপচুন রিওটাকে পাঞ্জা লড়ার প্রস্তাব দেয়। নেপচুন আগেই এটা দেখেছিল যে রিওটা কত বেশি শক্তিশালী। আমাদের রিওটাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। দেখতে না দেখতে তাদের পাঞ্জা লড়াই শুরু হয়ে যায়। লড়াইটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। এমনটা দেখে সেখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নেপচুন কোনো নর্মাল অ্যাডভেঞ্চারার নয়, কেননা নেপচুন হচ্ছে এখানকার স্ট্রংগেস্ট অর্গানাইজেশনের লিডার। তারপরে নেপচুন বলে ওঠে, চলো আমরা এটাকে আরেকবার শুরু করি। আরে না না ভাই, আজকের মতো এখানে অনেক তামাশা হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই নেপচুন হঠাৎ করে রিওর উপরে হামলা করে দেয়। আমাদের রিওটাকে দুর্বল ভাবা যাবে না। এমনটা করার পরে নেপচুনই সেখান থেকে দূরে উড়ে চলে যায়। এমনটা ঘটে যাওয়ার পরে নেপচুন রিওটাকে আবারও বলে ওঠে, তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলেছি, তুমি কি আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলিতে জয়েন হবে? তারপরে যখন রাত্রির এমিলি এই কথাগুলো জানতে পায়, তখন এমিলি বলে ওঠে, বললে তুমি এমনটা করতে বারণ করে দিয়েছো, কিন্তু তুমি এমনটা কেন করেছো? দেখো এমিলি, বর্তমানে আমি কোনো ফ্যামিলিতে জয়েন হতে চাই না, কেননা আমার সঙ্গে এখন তুমি রয়েছো। রিওটা এটা মানতে হবে, তুমি অনেক ভালো মনের মানুষ। এর মুখ থেকে সবসময় শুধু মিথ্যা কথাই শোনা যায়। এলিয়াসকে দেখে রিওটা বলে ওঠে, তুমি এখানে কখন আসলে? তারপরে যখন রিওটা আবারও ডঞ্জনের মধ্যে ফিরে যায়, তখন সেখানে প্রিন্সেস মার্গারেটের কিছু সৈনিক রিওটাকে কিছু বাক্স উপহার হিসাবে দিয়ে বলে ওঠে, এটা নিশ্চয়ই তুমি তোমার বন্ধুদেরকে দেখাবে। শুরুতে রিওটা এটা নিতে চাইছিল না, কিন্তু তখনই রিওটার মাথায় একটা আইডিয়া আসে। এই কারণে সে এই ডাব্বাগুলোকে নিতে রাজি হয়ে যায়। এই বাক্সগুলির মধ্যে রিওটা অনেকগুলো বীজ অনায়াসে রাখতে পারছিল এবং বীজ থেকে কনভার্ট হওয়া মনস্টারদেরকে মেরে অনেকগুলো বুলেটস কালেক্ট করছিল। আর এইদিকে এমিলি যখন হাঁটতে হাঁটতে তার দিকে একবার দেখে, তখন এমিলি দেখতে পায় রিওটা মবি এবং জম্বি মনস্টারকে মেরে দুটো স্পেশাল বুলেট পেয়ে যায়। এরকমই করতে করতে রিওটা প্রায় অনেকগুলো গুলি কালেক্ট করে নিয়েছিল। তখনই আমরা দেখতে পাই রিওটা অদ্ভুত কিছু একটা অনুভব করে। এটা দেখে এমিলি বলে ওঠে, আমার সঙ্গে এমনটা নিশ্চয় হচ্ছে ম্যাজিক স্টোমের কারণে। তারপরে যখন রিওটা গিয়ে উর্জাকে এটা সম্বন্ধে জিজ্ঞেস করে, তখন উর্জা বলে ওঠে, ম্যাজিক স্টোমকে তুমি একটা দোকানের মতো ধরে নিতে পারো, সেটা যখন তখন যেখানে সেখানে আসা যাওয়া করে। আর ম্যাজিক স্টোম যখন আসে, তখন কোন অ্যাডভেঞ্চারাররা নিজের ম্যাজিক ইউজ করতে পারে না। বেসিক্যালি এই কারণে আজকের দিনটা অ্যাডভেঞ্চারদের জন্য ছুটি থাকে, কেননা ম্যাজিক স্টোম আসার কারণে ডানজনের মনস্টারদেরকে মারার পরে কোনো লুট পাওয়া যায় না। তখনই সেখানে রেচ নামক একটি ব্যক্তি এসে প্রত্যেকের কাছে সাহায্য চাইতে লাগে। আসলে তার একটা বন্ধু যার নাম হচ্ছে রোজা, সে বর্তমানে এখন সিলিকন নামক একটি ডানজনের মধ্যে ফেসে আছে, কিন্তু সেখানে কেউ তাকে সাহায্য করতে চাইছিল না। রিওটা যখন এটা সম্বন্ধে জিজ্ঞেস করে, তখন তার পাশে থাকা একজন ব্যক্তি বলে ওঠে, আসলে সিলিকন ডানজনটা অনেক বেশি ভয়ঙ্কর, সেখানকার প্রত্যেকটি মনস্টার অনেক বেশি পাওয়ারফুল এবং তাই সঙ্গে তাদের উপরে কোনো ম্যাজিক কাজ করে না। রিওটা তাকে বলে ওঠে, তুমি একেবারে চিন্তা করো না, আমি তোমার বন্ধুকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। তারপরে আমরা দেখতে পাই রিওটা পৌঁছে যায় সিলিকন ডানজনের মধ্যে। সামনে এগোনোর সময় তার সামনে যতগুলো মনস্টার আসছিল, রিওটা তাদের সবাইকে জ্বালিয়ে দিচ্ছিল। আর এইদিকে এমিলি রিওটাকে খুঁজতে খুঁজতে মার্কেটের মধ্যে এসে গেছে। সেখানে আসার পরে এমিলি জানতে পায় যে রিওটা গেছে সিলিকন ডানজনের মধ্যে, তাও বা কোনো একজনকে বাঁচানোর উদ্দেশ্যে। আর এইদিকে রিওটা রোজাকে খুঁজে নেয়। রোজার অবস্থা তখন পুরো খারাপ হয়েছিল। তখনই সেখানে একটি গ্রাস মনস্টার চলে আসে। তাকে দেখে রিওটা যখন তার দিকে ফায়ার করে, তখন রিওটার বন্দুকের সমস্ত গুলি শেষ হয়ে গিয়েছিল। আর এইদিকে এমিলি এবং ক্যালিয়াস চলে যাচ্ছে রিওটাকে বাঁচানোর জন্য। তখনই আমরা সেখানে এমিলির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে এমিলির মাও একজন অ্যাডভেঞ্চারার ছিলেন, আর ওনারও চিন্তা ভাবনা ছিল সম্পূর্ণ রিওটার মতোই। উনিও সবাইকে রক্ষা করতে চাইতেন। এরকমই একদিনে একজনকে বাঁচাতে বাঁচাতে এমিলির মা অনেক ঘায়ল হয়ে গিয়েছিল, যার কারণে এমিলির মা সেখানে মারা গিয়েছিল। এই কারণে এমিলি এটা চায় না যে রিওটার সঙ্গে এমনটা হোক। এরকম ভাবে কিছু দূর এগিয়ে আসার পরে তারা তাদের সামনে রিওটাকে দেখতে পায়। রিওটা তাদেরকে বলে ওঠে, আমার সমস্ত গুলি শেষ হয়ে গেছে। এই কথা শুনে ক্যালিয়াস এবং এমিলি বলে ওঠে, রোজাকে এখন আমরা প্রোটেক্ট করছি, ততক্ষণে তুমি তোমার জন্য বুলেটস কালেক্ট করো। এইদিকে ক্যালিয়াস এবং এমিলি সে মশাদের সঙ্গে লড়াই করছিল, আর রিওটা জম্বিদেরকে মেরে বুলেটস কালেক্ট করছিল। এরকম করতে করতে রিওটার এখন অনেকগুলো বুলেটস কালেক্ট হয়ে গেছে, আর এইদিকে এরা সমস্ত মশাদেরকে হারিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রিস ডানজনের বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে রিওটা এবং বাকিরা রোজাকে নিয়ে পৌঁছে যায়। রেস বলে ওঠে, রোজার অবস্থা তো এখন অনেক খারাপ হয়ে আছে। রিওটা বলে ওঠে, এটা নিয়ে একেবারে চিন্তা করো না, আসলে এর আগে জম্বি এবং মমি মনস্টারকে মেরে রিওটা একটা সাদা রঙের বুলেট পেয়েছিল। আসলে সেই বুলেটটা ছিল হিলিং বুলেট। সেই বুলেটটার সাহায্যে রিওটা রোজাকে সুস্থ করে তোলে। এমনটা দেখে রেস তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায়। তখনই সেখানে রিওটার মুখে হাসি দেখে এমিলি তার মধ্যে তার মাকে দেখতে পাচ্ছিল। এমনটা দেখে এমিলি অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তার পরের দিন যখন রিওজা উর্জার কাছে কিছু তরমুজ বিক্রি করতে গিয়েছিল, তখনই সেখানে আবার ওয়ারিক চলে আসে। এবার ওয়ারিক সে তরমুজটাকে টেস্ট করে অনেক আনন্দিত হয়ে কান্না করতে লেগেছিল। এমনটা দেখে উর্জা বলে ওঠে, রিওটা তুমি আমার সঙ্গে তরমুজগুলোরও কন্ট্যাক্ট সাইন করে নাও। রিওটা বলে ওঠে, হ্যাঁ অবশ্যই। তখনই রিওটা উর্জাকে বলে ওঠে, সাধারণত তরমুজগুলো লেভেল 5 ডানজনের মধ্যে পাওয়া যায়, তুমি কি তোমার লাইসেন্স বানিয়েছো? আসলে তুমি যদি লেভেল 6 এবং তার
উপরে ডাঞ্জনের মধ্যে যেতে চাও তাহলে সেটার জন্য তোমাকে সবার প্রথমে লাইসেন্স বানাতে হবে, নইলে তুমি আমাদের মতো রিটেলারের কাছে এই জিনিসপত্র বিক্রি করতে পারবে না। উজার কথা মতো রিওটা এমিলিকে নিয়ে চলে আসে তার নিজের লাইসেন্স তৈরি করার জন্য। সেখানে রিওটাকে দেখে মাস্টার বিশ্বাসই করতে পারছিল না যে রিওটার মতো নুবরা হিরোইক পৌঁছে গেছে। ভাই জাস্ট একটু মজা করলাম আর কিছু না, যে রিওটার মতো নুবরা একটা ব্যক্তি লেভেল 5 ডাঞ্জনকে অতিক্রম করতে পারবে। এই কারণে উনি রিওটার একটা পরীক্ষা নেয়, কিন্তু আমাদের রিওটা বোকাচো নয়। রিওটা সবার প্রথমে এই মেটা স্লাইমকে ফায়ার দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর যখন স্লাইমটা রিওর কাছে এসে পৌঁছে গিয়েছিল তখন রিওটা ফ্রিজ বুলেটের সাহায্যে এই মেটা স্লাইমটাকে জমিয়ে দেয়। তারপরে হালকা পরিমাণে একটা ঘুষি মেরে স্লাইমের কাজ শেষ করে দেয়। আরে আমি তো তোমাকে নুবরা ভেবেছিলাম, কিন্তু তুমি তো প্রো বেরিয়ে গেলে ভাই। আমি তোমাকে দেখে অনেকটা ইমপ্রেস হয়ে গেছি। এনা তোমার 6 লেভেলের লাইসেন্স। তার কিছুদিন পরে রিওটা একটা বড় মাছ কিনে এনে এটাকে ফাঁকা জায়গায় রেখে অপেক্ষা করতে লাগে ওটা ট্রান্সফর্ম হওয়ার। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই সে মাছটা ট্রান্সফর্ম হয়ে একটা গরিলা মনস্টার হয়ে যায়। কিন্তু এবারে রিওটা অতি সহজে একে প্রথমে জমে দেয় আর সেকেন্ড চান্সে এই গরিলাটার খেলা পুরো শেষ করে দেয়। এমনটা করার পরে আমরা দেখতে পাই রিওটা আরো একটি নতুন বন্দুক পেয়ে যায়। রিওটার হাতে দুটো বন্দুক দেখে এমিলি বলে ওঠে দুটো বন্দুকের সঙ্গে রিওটা একটা গুন্ডা না হয়ে যায়। আরে এমিলি তুমি কি আমাকে কিছু বললে? না তো আমি কিছু বলিনি। তারপরে যখন রিওটা উর্জার কাছে ফিরে আসে তখন সেখানে উর্জাকে উদাস দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে উর্জা, কোনো প্রবলেম আছে নাকি? এই কথার উত্তরে উর্জা বলে উঠলো লেভেল 6 ডাঞ্জনের মধ্যে অ্যালবার্ট নামক একটি গ্রুপ সেখানে স্ট্রাইক করে বসে আছে। ওদের কথা অনুসারে আমরা যদি তাদেরকে বেশি টাকা না দিই তাহলে ওরা আমাদেরকে আর রাইস দেবে না। এটাকে চেক করার জন্য যখন রিওটা সেখানে পৌঁছায় তখন সে ওইখানে নেপচুনকে দেখতে পায়। আসলে নেপচুনও একই কাজের জন্যই এখানে এসেছিল। আমি ভাবছি ওদের সবাইকে জানে মেরে দিই, তাহলে পুরো জ্বর থেকে বিষয়টা শেষ হয়ে যাবে। তুই থাকতে দে ভাই, আমি দেখছি ব্যাপারটা। তারপর যখন রিওটা ডাঞ্জনের মধ্যে যায় তখন সেখানে তার হাতে বন্দুক দেখে অ্যালবার্ট গ্রুপের লোকেরা আরো কিছু লোককে ডেকে নেয়। তাদের সবার হাতে ছিল ধারালো তারোয়াল, কিন্তু ওরা সবাই মিলে রিওটার কিছুই করতে পারেনি, কেননা রিওটা স্লিপিং বুলেটের সাহায্যে তাদের সবাইকে সেখানে ঘুমিয়ে দিয়েছে। আরে তুমি এমনটা কি করে করলে? দেখো এটা হচ্ছে হিলিং বুলেট, সঙ্গে আরেকটা বুলেট মিশিয়ে ফায়ার করলে সেটা স্লিপিং বুলেট হয়ে যায়। আসলে ডবল পিস্তল পাওয়ার পর রিওটা সেটাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছিল, আলাদা আলাদা কম্বো ট্রাই করে। সত্যি মানতেই হবে তুমি অনেক অসাধারণ। সহজে এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের জনি ভাই সেখানে এসে বলে ওঠে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার নাম হচ্ছে ক্লিন আর আমি হচ্ছে এই ডাঞ্জনের চিফ। আশা করি তুমি তো এটা জানো আমাদের ডাঞ্জনের মধ্যে শাকসবজি পাওয়া যায়, আর ঠিক এরকম ভাবে আমাদের নেভি সিটি টোরের মধ্যে মাংস পাওয়া যায়। কিন্তু হঠাৎ করে আমাদের এই দুটো ডাঞ্জনের মধ্যে আরেকটি নতুন ডাঞ্জন অ্যাপিয়ার হয়ে যায়, আর এই নতুন ডাঞ্জনটির মধ্যে শাকসবজি এবং মাংস দুটোই পাওয়া যায়। এই কারণে আমি ওই ডাঞ্জনটা আমার নিজের অধীনে আনতে চাই। আচ্ছা জনি ভাই, যদি আপনি ওই ডাঞ্জনটা আপনার অধীনে না আনতে পারেন তাহলে কি হবে? কি হবে তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি কি এটা জানো না আমাদের টাউনের পুরো ইকোনমিটা ওই ডাঞ্জনটার উপরেই নির্ভর করে? এই কারণে যেভাবে হোক ওই ডাঞ্জনটা আমাদের অধীনে চাই। তারপরে জনি ভাই তার রাগ শান্ত করার জন্য কিছু সুগার কিউব চিবাতে লাগে। তারপরে রাগটা একটু শান্ত হওয়ার পরে জনি ভাই বলে ওঠে প্রত্যেকটি ডাঞ্জনের ওনারশিপ ডাঞ্জনের মধ্যে থাকা জিনিসপত্রের উপরে নির্ভর করে। যেমন দেখো আমাদের ডাঞ্জনে পাওয়া যায় শাকসবজি আর ওই ডাঞ্জনটাতে পাওয়া যায় মাংস, কিন্তু এই মাঝখানে যে ডাঞ্জনটা রয়েছে এটাতে শাকসবজি এবং মাংস দুটোই রয়েছে। তুমি যদি এটা করতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে নিশ্চিত রূপে অনেক বেশি সাহায্য করব। আর তুমি চিন্তা করো না, যদি আমরা ওই ডাঞ্জনটা নাও পাই তবুও আমি তোমাকে পুরস্কার নিশ্চয়ই দেব। ঘরে ফিরে এসে রিওটা এই সমস্ত কথা এমিলিকে খুলে বলে। তারপরের দিন সকালে এরা নতুন ডাঞ্জনের দিকে বেরিয়ে যায়। তারই কিছুক্ষণ পরে আবারও রাত হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এমিলি এখানে একটা অনেক বড় টেন্ট লাগিয়ে দিয়েছে। ভাই লিটারালি ভেতরের দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা কোনো টেন্ট, পুরো ঘরের মতোই লাগছে। আচ্ছা এমিলি, তুমি তোমার সঙ্গে এত সব জিনিসপত্র কিভাবে নিয়ে আসতে পারলে? আসলে আমি এগুলো সব আমার ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছি। ব্যাগটা একটু ভারী ছিল, তাও কোনো ব্যাপার নয়। ঈশ্বরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি তোমার মতো মেয়েকে আমার একটা বন্ধু হিসাবে পাঠিয়েছে। ঠিক আছে রিওটা, তুমি এখন একটু বিশ্রাম নাও, আর ততক্ষণে আমি এগুলোকে জ্বালিয়ে আসছি যাতে এরা আবারও মনস্টার না হয়ে যায়। রিওটা এই কথা শুনে একটু অবাক হয়ে গিয়েছিল, কেননা সে এটা জানতো না এগুলোর সাথে এরকমও হয়। তারপরে এরা এই জিনিসটাকে না জ্বালিয়ে এটা মনস্টার হওয়ার অপেক্ষা করতে লাগে। তারপরে এই টর্চটা যখন মনস্টারে কনভার্ট হয়ে যায় তখনই রিওটা একটা বন্দুকের সাহায্যে তার দিকে ফায়ার করে, কিন্তু গুলি করার পরে এই মনস্টারটা সেরকম কিছু হয় না। এটা দেখে রিওটা তার উপরে ডবল বুলেট দিয়ে ফায়ার করে। তখনই আমরা দেখতে পাই সে মনস্টারটা পুরো জ্বলে গেছে। তারপরের দিন সকালে সেই জায়গাটাতে রিওটা একটা গাজর রেখে অপেক্ষা করতে লাগে সেটাকে একটা স্লাইম হওয়ার। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে গাজরটা একটা স্লাইমে পরিবর্তন হয়ে গেল। এমনটা দেখে রিওটা তার উপরে একটা গুলি ফায়ার করে। আসলে কালকে রাত্রে সে মনস্টারটাকে মারার পর রিওটা এই বুলেটটা পেয়েছে। স্লাইমটাতে এই গুলিটাকে অনায়াসে ডজ করে নেয়, কিন্তু তারই কিছুক্ষণ পরে সেই গুলিটা আবার ফিরে এসে স্লাইমটাকে লেগে যায়, যার কারণে স্লাইমটার খেল খতম। আরে বাহ, এতক্ষণে আমি আমার মনের মতো
মতো একটা বুলেট পেয়েছি। এবারে আমার মনে হচ্ছে এতে সত্যি সত্যি গুন্ডা হয়ে গেছে। তারপরে এরা দুজনে চলে আসছে সেই নতুন ডাইজনের কাছে। সেখানে আসার পরে এরা দেখতে পায় একটি মেয়ে তার ফায়ার ম্যাজিক দিয়ে এখানকার সমস্ত ট্রাস্ট গুলোকে জ্বালাচ্ছে। তখনই রিওটা নোটিস করে যে অতিরিক্ত মানা ব্যবহার করার কারণে এই মেয়েটার অবস্থা পুরো খারাপ হয়ে আছে। এমনটা দেখে তারা দুজনে তার কাছে গিয়ে তাকে আরাম করার কথা বলে। আরে সেটার কোনো প্রয়োজন নেই, আমি এখনো ঠিক আছি। এই কথাটা বলে সে মেয়েটা নিচে পড়ে যায়। তখনই রিওটা তাকে ধরে বলে ওঠে, তোমাকে এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। আমি এইগুলোকে এরকম অবস্থা ছেড়ে বিশ্রাম নিতে পারবো না, কেননা বেশিরভাগ লোকেরাই আমার উপরে ডিপেন্ড হয়ে আছে। একটা অবলা নারীকে দেখে রিওটা অনেক বেশি চিন্তা করছিল। এই কারণে সে তার স্লিপিং বুলেটের সাহায্যে এই মেয়েটাকে ঘুমিয়ে দেয়। যখন পরে যখন সে চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটা টেন্টের মধ্যে আছে। বাইরে এসে সে দেখে এখন তো সন্ধ্যা নেমে এসেছে। তারপরে সে মেয়েটা সেখানে চলে আসে যেখানে ট্রাস্ট গুলো পড়েছিল। আর ভাই আমরা দেখতে পাই সেখান থেকে অনেকগুলো মনস্টার হেঁটে বেড়াচ্ছে। এদিকে রিওটা সে মনস্টার গুলোকে মেরে তাদের প্রত্যেকের কাছ থেকে ড্রপ গুলো কালেক্ট করছিল। আর এইদিকে এমিলিও সবাইকে বোঝাচ্ছিল যে এখানকার কাজগুলো কিভাবে করতে হবে। সেই অবলা নারীকে দেখে এমিলি তার কাছে গিয়ে বলে ওঠে, তুমি এত তাড়াতাড়ি কেন উঠে গেলে? তোমাকে তো আরো কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। তারপরে এরা তাদের টেন্টকে সেই জায়গার কাছে এনেই বসে দেয়। তারপরে তারা সেই মেয়েটাকে সেখানেও ইনভাইট করেছিল এবং তার জন্য এমিলি অনেক বেশি খাবারও বানিয়েছিল। আসলে এই অবলা নারীর নাম হচ্ছে সেলিস্টি। সেলিস্টি বলে ওঠে এখন এই ডানজনের ওনারশিপ কারোর কাছে নেই, কারণ এখানে দূর দূর থেকে অনেক বেশি লোক আসে, যার কারণে এই জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে আছে। তুমি একদমই চিন্তা করো না, আমরা সবাই একসঙ্গে মিলে তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। এটা শুনে সেলিস্টি রিওটাকে ধন্যবাদ জানায়। তারপরে আমরা দেখতে পাই সেলিস্টি এখন ঘুমিয়ে গেছে। তারপরের দিন আমরা দেখতে পাই সেলিস্টি এখন আগের থেকে একটু স্ট্রং হয়ে গেছে, সেটা শুধুমাত্র রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য। তারপরে এরা দুজনে বেরিয়ে যায় নতুন ডাইজনের দিকে। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে এমিলির নজর একটি রিং এর উপরে পড়ে। এটা কিন্তু তার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, সেটাকেও তো সে কিনতে চেয়েছিল, কিন্তু এই রিংটার দাম এতই বেশি, এই কারণে এমিলি এই রিংটাকে না নিয়ে সেখান থেকে চলে আসে এই ডাইজনের নতুন ইনচার্জের কাছে। এর নাম হচ্ছে ডিউক। সে বলে ওঠে ডাইজনের মধ্যে অনেকগুলো ফ্লোর রয়েছে, এখানে ইভেন নাম্বারে মাংস পাওয়া যায় আর অড নাম্বারে শাকসবজি পাওয়া যায়। এই কারণে এই ডাইজনের মধ্যে যে অ্যাডভেঞ্চারাররা সব থেকে বেশি ড্রপ কালেক্ট করবে তাদেরকে দিয়ে দেওয়া হবে এই ডাইজনের রাইড। রিওটা বলে ওঠে ঠিক আছে আমি তাড়াতাড়ি সেখানে যাচ্ছি। ডিউক বলে ওঠে তোমার দিক থেকে যে সকল অ্যাডভেঞ্চারাররা রেয়ার ড্রপ কালেক্ট করবে আমি সেইটাকে তোমার জন্যই রেখে দেবো। ডিউক রিওটাকে নিয়ে এসে ডাইজনের মধ্যে চলে যায়। সেখানে একটা ব্যক্তি তার জন্য একটা রিয়ার মনস্টারকে আটকে রেখেছিল, আর তারই পাশে টোরো ডাইজনের কিছু অ্যাডভেঞ্চারার এদের উপরে নজর রাখছিল। এই ছেলেটার স্কিলস কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু তবুও এর র্যাঙ্ক হচ্ছে মাত্র F। ওই দেখো রিওটা টোরো ডাইজনের মধ্যে থেকে অনেক দুর্বল অ্যাডভেঞ্চারদেরকে এখানে পাঠিয়েছে যাতে ওরা এখানকার মশাদেরকে মারার পর কোনো রকমের ড্রপ না পায়। এই কথা শুনে রিওটা তার বন্দুকের সাহায্যে এই মশাটাকে গুলি মেরে উড়িয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই এই মশাটা আবার রিজেনারেট করে নেয়। যতক্ষণ না এরা এর কোর ভাঙতে পারবে ততক্ষণ পর্যন্ত এই মশাটাকে এরা কিছুতেই মারতে পারবে না। এই কথা বলে সে ব্যক্তিটা উজিনকে এমনটা করার আদেশ দেয়। তার কথা মতো উজিনও চলে যায় এই মশাটার কোরটাকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু উজিন এমনটা করতে পারতো তার আগে রিওকো তার হোমিং বুলেট দিয়ে এই মশাটার খেলা পুরো শেষ করে দেয়। তারপরে আমরা দেখতে পাই সে মশাটা থেকে পাওয়া যায় কিছু সোয়াবিন প্রাউড। এমনটা দেখে এই ব্যক্তিটা বলে ওঠে চলো এখান থেকে, আমাদের পরিকল্পনা সব ব্যর্থ হয়ে গেল। সেই মশাটাকে মারার পর সোয়াবিন প্রাউড তো পেয়েছিল এবং তারই সঙ্গে রিওটা উপহার হিসাবে অনেক টাকাও পেয়েছিল। তারপরে টেন্টে ফিরে আসার আগে রিওটা সেই আংটিটা কিনে নিয়েছিল এমিলির জন্য। রিওটা এটা তো অনেক দামি ছিল। এমিলি তুমি একেবারে চিন্তা করো না এটা নিয়ে, কেননা এই জগতে টাকা উপার্জন করাটা খুবই সহজ। তারপরে এমিলি আংটিটা নিতে রাজি হয়ে যায়। তারপরের দিন যখন এমিলি তার স্ট্যাট চেক করে তখন সে দেখতে পায় তার স্ট্যাট আগে থেকে ইমপ্রুভ হয়ে গেছে। এমনটা হয়েছে শুধুমাত্র এই আংটিটার জন্য। তারপর ডানজনের মধ্যে এমিলি একটা মনস্টারকে মারার পর অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কেননা সে প্রথমবার একটি মনস্টারকে মেরে মাংসের টুকরো পেয়েছে। আর এমনটা হয়েছে শুধুমাত্র তার নতুন র্যাঙ্কের জন্য। তখনই সেখানে হঠাৎ করে একটি ট্রি মনস্টার এসে এমিলির উপরে হামলা করে দেয়। আসলে এই কাজটা করেছিল টোরো ডানজনের লোকেরা। তারা যেমন তেমন ভাবে এই মশাটাকে এখানে এনেছে, কারণ এরা এখন চাইছে যে রিওটা যেন এখন এই মশাটাকে মেরে দেয়। তারপরে এর কাছ থেকে পাওয়া রিয়ার ড্রপটা টোরো ডানজনের লোকেরাই নিয়ে নেবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এদের প্ল্যানটা সফল হবে। আমরা দেখতে পাই এমিলি তার আংটিটা খুলে রিওটার হাতে দিয়ে দেয় আর সে নিজে চলে যায় সেই মশাটাকে মারার জন্য। আর আমরা শুরু থেকে জানি যে বাইরের ডানজনের মশাদেরকে মেরে এমিলি কখনো লুট পায় না। আর এইদিকে এসে রিওটা খবর পায় যে হিটেরো ডানজন থেকে আজকে অনেকগুলো লোককে এখানে পাঠানো হচ্ছে, এই কারণে তোমাকে খুব তাড়াতাড়ি সমস্ত ড্রপ গুলো কালেক্ট করতে হবে। এই কথা শুনে রিওটা কোনো সময় নষ্ট না করে এখানকার বেশি লেভেলের মশাদেরকে মারতে লাগে যাতে এরাই সব থেকে বেশি ড্রপ কালেক্ট করতে পারে। আরে বাহ রিওটা, তুমি তো এটা খুব ভালোভাবে করতে পারছো। এবারে আমার মনে হচ্ছে যে আমরাই এটাতে জিতে যাব। আমি তাড়াতাড়ি এই খবরটা হেডকোয়ার্টারে পৌঁছাচ্ছি। সমস্ত কাজ শেষ করে রিওটা যখন ঘরের দিকে ফিরছিল তখনই তার সামনে হিটুরার কিছু লোকেরা চলে আসে। সবাই রিওটাকে চারিদিক থেকে ঘিরে তার উপরে স্লিপিং ম্যাজিক স্পেল কাস্ট করতে লাগে, কিন্তু এমনটা করে কোনো লাভই হয় না। রিওটা একাই কিছুক্ষণের মধ্যেই তাদের সবার 12টা বাজিয়ে দেয়। আর শুধু তাই না, সেখান থেকে যাওয়ার আগে রিওটা হিলিং বুলেটের সাহায্যে তাদেরকে আবারও হিল করে দেয়। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আমি যাচ্ছি এখনকার মতো, কেননা ঘরের মধ্যে কেউ এখন আমার জন্য অপেক্ষা করছে।
আর তোমাদের মধ্যে যদি কেউ এখন আমার সঙ্গে লড়াই করতে চাও তাহলে আসতে পারো। ঘরে এসে রিওটা এদেরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগে। এমনটা দেখে এরা দুজনে বুঝে উঠতে পারছিল না যে রিওটার সঙ্গে আসলে কি হয়েছে। তারপরের দিন সেলিস্টি আবারও তার ইনফেরনো দিয়ে যখন ফায়ার স্টাইল জুৎসু করে দিয়েছিল তখন সে আবারও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু রিওটা সেখানে এসে তাকে ধরে নেয় এবং হিলিং বুলেটের সাহায্যে তাকে আবারও হিল করে দেয়। তারপর যখন সেলিস্টি চোখ খোলে তখন সে তার সামনে রিওটাকে দেখে তাকে ধাক্কা মেরে দূরে ছুড়ে দেয়। আর সে নিজেই একটু সাইডে গিয়ে লজ্জা পেতে লেগে গিয়েছিল। কি হলো তোমার, গাল পুরো লাল হয়ে গেল কেন? কই কিছুই তো হয়নি, আমি তো পুরো ঠিক আছি। কিন্তু সেলিস্টি তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই ছোট্ট জিনিসটাকে জ্বালানোর জন্য এত হাই লেভেলের একটা ম্যাজিক কাস্ট কেন করলে? আসলে আমি শুধুমাত্র লেভেল 3 এর ম্যাজিকই কাস্ট করতে পারি। এটা শুনে রিওটো তাকে সাহায্য করতে লাগে, কিন্তু এখানে প্রচুর বেশি পরিমাণে নোংরা আবর্জনা রয়েছে। এটার উত্তরে সেলিস্টি রিওটাকে বলে ওঠে প্রতি বছর এই ডানজনের বস কোনো না কোনো জায়গায় অ্যাপিয়ার হয়, কিন্তু এইবারে ডানজন বস আমাদের এখানে অ্যাপিয়ার হয়েছে। এই কারণে অনেকগুলো লোক ডানজনের ভেতরে না গিয়ে বাইরে এত নোংরা আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। এই কারণে আমাকে অতিরিক্ত বেশি এখানে কাজ করতে হচ্ছে। এইসব কথা শুনে রিওটা সেলিস্টির সাহায্য করতে চায়। এই কারণে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় এই ব্যাপারটা নিয়ে ডিউকের সঙ্গে কথা বলতে। কিন্তু সেখানে গিয়ে রিওটা দেখতে পায় সেখানে আগে থেকে নেপচুন ডিউকের সঙ্গে কথা বলছে। রিওটাকে দেখে ডিউক বলে ওঠে আমি নেপচুনকে এখানে ডেকে পাঠিয়েছি ডানজনের বসকে মারার জন্য। হ্যাঁ তুমি তাড়াতাড়ি সেই বসটাকে মেরে দাও, ওটার জন্য আমার একটা বন্ধু অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে আছে, আমাকে ক্ষমা করিও বন্ধু, আমি চেয়েও তোমার সাহায্য করতে পারবো না। ডিউক বলে ওঠে এখন হিটোরার লোকেরা আমাদের সঙ্গে করা কন্ট্যাক্ট ভেঙে এখন পেছনে সরে গেছে। ওই কন্ট্যাক্টের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা ছিল যদি হঠাৎ করে এই জায়গায় ডেঞ্জারের বস অ্যাপিয়ার হয় তাহলে আমরা দুটো দল একসঙ্গে মিলে তার সঙ্গে লড়াই করব। কিন্তু এখন তারা এমনটা করতে চাইছে না, তার একমাত্র কারণ হচ্ছে যাতে ডানজনের ড্রপ চেঞ্জ হয়ে যাক, সেটা শুধুমাত্র নতুন ডানজন বসের জন্য। আর রিওটা যদি এমনটাই হয়ে যায় তাহলে তোমারও সমস্ত পরিশ্রম বৃথা চলে যাবে। যদি এমনটাই হয় তাহলে আমি সেখানে একাই যাব, আমি এরকমই ভাবে তোমাকে ওইখানে পাঠাতে পারি না, ওইখানে যাওয়ার অধিকার শুধুমাত্র 3 জন এসরাগ অ্যাডভেঞ্চারদের কাছেই আছে। এই কথা শুনে রিওটা বাইরে আসার পর সমস্ত অ্যাডভেঞ্চারদেরকে তার সঙ্গে যেতে বলছে যাতে তারা একসাথে মিলে ডানজন বসকে হারাতে পারে, কিন্তু সেখানে কেউ রিওটার সঙ্গে যেতে রাজি হয় না। কিন্তু তখনই টেন্টের ভেতর থেকে এরা দুজন বেরিয়ে আসে রিওর সঙ্গে সেখানে যাওয়ার জন্য। তারপর এরা ডানজনের ভেতরে গিয়ে নোটিস করে যে এদের আশেপাশে ছোটখাটো একটাও মনস্টার নেই। এসব দেখে এরা বুঝে যায় এমনটা হচ্ছে শুধুমাত্র এখানকার ডানজনের বসেরই জন্য। কিন্তু তখনই তাদের সামনে ডানজনের বস চলে আসে, তাকে দেখা মাত্র এমিলি তার উপরে ডিরেক্ট হামলা করে দেয়, কিন্তু এতে খুব একটা বেশি লাভ হয় না। তারপরে এই ইউনিকর্নটা তাদের দিকে এগিয়ে আসছে, তাকে দেখে সেলেস্টি তার ম্যাজিক ইউজ করে তাকে পুরোপুরি ভাবে আটকে নেয়। এর ফাঁকে রিওটা সুযোগ পেয়ে যায় এই ইউনিকর্নটার ব্যারিয়ার ভেঙে দেওয়া। ব্যারিয়ার ভাঙার পরে এমিলি তার উপরে আরেকবার হামলা করে, কিন্তু এতেও কোনো লাভই হলো না। তারপরে ইউনিকর্নটা আবারও তার ব্যারিয়ার রিকভার করে, আর এর সঙ্গে সে এমন একটা ম্যাজিক কাস্ট করে যেটার কারণে এদের সবার 2 লেভেল করে কমে যায়। এমনটা হওয়ার পরে রিওটা এবং এমিলি তো ঠিক রয়েছে, কিন্তু সেলিস্টির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এমনটা দেখে রিওটা তাকে বলে ওঠে সেলিস্টি তুমি এখন একটু আরাম করো, এই বসটাকে আমি আর এমিলি সামনে নিচ্ছি। এই কথা শুনে সেলিস্টির চেহারা একটু অন্যরকমই খুশি চলে আসে, কারণ এর আগে কখনোই তার সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলেনি। সেলিস্টির কাছে যে সমস্ত লোকেরা আসতো তারা শুধুমাত্র নিজের কাজ করানোর জন্যই আসতো, কিন্তু এই প্রথমবার রিওটাই হচ্ছে এমনই একজন ব্যক্তি যে কিনা আমার ফিলিংস বুঝতে পেরেছে। এই কথা ভেবে সেলিস্টি তখনই উঠে দাঁড়ায় এবং তখনই সে তার সব থেকে স্ট্রংগেস্ট ম্যাজিক সেই ইউনিকর্নের উপরে কাস্ট করে দেয়, যার কারণে ইউনিকর্নের ব্যারিয়ার আবারও ভেঙে যায়। এই সুযোগে এমিলি তার হাতিয়ারটা রিওটার দিকে ছুড়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই রিওটা এমিলির হাতুড়ি নিয়ে একটা স্ল্যাশে ইউনিকর্নের 12টা বাজিয়ে দেয়। উঠে যাও সেলিস্টি, আমরা শুধুমাত্র তোমার সাহায্যের জন্য ওই ইউনিকর্নটাকে হারাতে পেরেছি। এই নাও, এই কারণে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটু উপহার। আরে এটা তো হলো ইউনিকর্নের ডগ। না না, আমি তোমার কাছ থেকে এত দামি উপহার নিতে পারবো না। রিওটা তার কোনো কথা না শুনে তাকে জোর জবরদস্তি এই জিনিসটা দিয়ে দেয়। এই কারণে সেলিস্টি আনন্দে কান্না করতে লাগে, কেননা এখন এটা সাহায্যে সেলিস্টি লেভেল 1 লেভেল 2 এর ম্যাজিক গুলো অনায়াসে করতে পারবে। কি বলছো তুমি? তুমি ওকে সত্যি হারিয়ে দিয়েছো? আমাকে এক্ষুনি এই কথাটা হেডকোয়ার্টারে জানাতে হবে। আর এইদিকে আমরা নেপচুনকে দেখতে পাই যে কিনা এই ব্যক্তিটাকে ধমক দিচ্ছিল, কেননা এর জন্যই নেপচুন রিওটার সঙ্গে মিলে সেই ইউনিকর্নের সঙ্গে লড়াই করতে পারলো না। তার পরের দিন সকালে রিওটা সেলিস্টির কাছে এসে বলে ওঠে তুমি এখন এখান থেকে আমাদের সঙ্গে চলো। আমরা দেখতে পাই সেলিস্টি ও রিওটার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আর এইদিকে ক্যালিয়াসকে এই গাজরগুলো খেতে একদম ভালো লাগছিল না, কেননা ক্যালিয়াসের পছন্দ হচ্ছে রিওটার গাজর। আমি বলতে চাচ্ছিলাম রিওটা যে গাজরগুলো আনে সেইগুলো শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা আপনাদের মাথায়, কি যে করব আপনাদের নিয়ে। ও আর এইদিকে রিওটা পৌঁছে গেছে তার শহরের মধ্যে। বাজারের মধ্যে সবাই সেলিস্টিকে দেখছিল, কেননা সেলিস্টির সৌন্দর্য সবাইকে অনেক মুগ্ধ করে দিচ্ছে। রিওটা এই সুন্দর মেয়েটা কে যে তোমার সঙ্গে রয়েছে? আরে এই মেয়েটার নাম হচ্ছে সেলিস্টি, এখন আমার নতুন টিম মেম্বার। আমি তো শুধুমাত্র তোমাকে হারভেস্ট ফেস্টিভ্যালের সম্বন্ধে কিছু বলতে এসেছিলাম, কিন্তু তোমাকে দেখে তো এখন ব্যস্ত মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। উর্জা সেখান থেকে চলে যাওয়ার পর রিও
রিওটা এমিলিকে হারভেস্ট ফেস্টিভ্যালের সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু এমিলিও এটা সম্বন্ধে জানতো না। তারই কিছুক্ষণ পরে এরা সবাই সেটার সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করে রিওটাকে বলে ওঠে আসলে এই ফেস্টিভ্যালের মধ্যে ডাজন থেকে পাওয়া জিনিসপত্রগুলোকে আবারও রেখে দেওয়া হয় মনস্টারে পরিবর্তন হওয়ার জন্য। আর এমনটা হওয়ার পরে অ্যাডভেঞ্চাররা আবারও সেগুলোকে হান্ট করে। আর এমনটা করার পর তারা আবারও সেই মনস্টারদের কাছ থেকে রেয়ার ডব গুলো কালেক্ট করে। তখনই এমিলি রিওটাকে বলে ওঠে আমরা এখানে কিসের জন্য এসেছি। রিওটা বলে ওঠে আমি এখানে কিছু সিজ জমা করছি যাতে আমি আমার স্ট্যাটস কে আরেকটু আপগ্রেড করতে পারি। এই কথা বলে রিওটা সেই মনস্টারদের সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে যায়। এমনটা দেখে সেলিস্টি অনেক বেশি ঘাবড়ে যায়। এমিলি বলে ওঠে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, এখন তো রিওটার জন্য এটা প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। এই সবের মধ্যে শহরের মধ্যে থেকে তারা একটি আওয়াজ শুনতে পায়। এই কারণে তারা বেশি দেরি না করে তাড়াতাড়ি শহরের মধ্যে চলে আসে। সেখানে আসার পরে তারা দেখতে পায় একটা অদ্ভুত ধরনের মনস্টার শহরের উপরে হামলা করে দিয়েছে। তাকে দেখা মাত্র এমিলি তাকে মারার জন্য এগিয়ে যায়। আর এইদিকে সেলিস্টি তার উপরে ফায়ার ম্যাজিক কাজ করে দিয়েছে। কিন্তু মনস্টারটা সেইটাকে ডজ করে এমিলির উপরেই হামলা করে দেয়। এমনটা দেখে রিওটা অনেক বেশি রেগে যায়। এই কারণে সে মনস্টারটাকে ধরে আকাশের দিকে ছুড়ে দেয়। তারপরে রিওটা তার নতুন বুলেট ফায়ার করে আকাশের মধ্যে এসে মনস্টারটাকে বেঁধে দেয়। এমনটা করার পরে রিওটা আবারও তার রেজিং বুলেটের সাহায্যে এই মনস্টারের খেলা পুরো শেষ করে দেয়। এই মনস্টারটাকে মারার পর তার কাছ থেকে এরা অটোমেটিক ড্রপ কালেক্টর একটা বক্স পায়। ওই মনস্টারটার কারণে এমিলির হাতুড়িটা ব্যান্ড হয়ে গেছে। সেটাকে যখন এমিলি সোজা করতে যাচ্ছিল তখনই সেই হাতুড়িটা পুরোপুরি ভেঙে যায়। তারপরে দিন এরা সবাই চলে আসে ওই হাতুড়িটাকে ঠিক করার জন্য। এমনটা দেখে এই ব্যক্তিটা এদেরকে সরাসরি ফ্রিতে একটা নতুন হাতুড়ি দিতে চায়। এটাকে আপনারা একটা স্পন্সর হিসাবে ধরে নিতে পারেন। আমাকে এত বড় উপকার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরের দিন যখন রিওটা আবারও ডাঞ্জনের মধ্যে যায় তখন রিওটা ওখানে আবার প্রিন্সেস মার্গারেটে সেই ব্যক্তিটাকে দেখতে পায়। বড় ভাই তোমাদের ধান্দা এখন কেমন চলছে? ভাই কেমন করে যে বলি আমার দুঃখের কথা তোমায়, ব্যবসা মোর এখন চলিতেছে না আগের তুলনায়, কেননা এখন সেইগুলো বিক্রি হওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে তোমরা এখন প্রিন্সেসকে নিয়ে নতুন কিছু একটা ট্রাই করার কথা কেন ভাবছো না? তাহলে ছোট ভাই তুমিই বলো আমরা এখন কি নিয়ে বিজনেস করবো? তোমরা রিং বিক্রি করতে পারো। আরে ছোট ভাই তোমার আইডিয়া তো অনেক বেশি সুন্দর। তখনই আমরা দেখতে পাই রাজকুমারীকে কিছু মনস্টার ঘিরে ফেলে। এমনটা দেখে রিওটা মনস্টারদের হাত থেকে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এমনটা করার পরে রিওটার প্রতি রাজকুমারী অনেক ইমপ্রেস হয়ে যায়। এই কারণে সে রিওটাকে খুশি খুশি তার দুটো জিনিস দিতে চায়। ভাই 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 এইগুলো একদমই ঠিক হচ্ছে না, আপনারা আবার ভুলভাল ভাবতে লেগেছেন। আরে দেখতে তো পাচ্ছেন রাজকুমারী তার দুটো জিনিস কেন দেবে, সে তো রিওটাকে তার রিং দিচ্ছে। এইদিকে ক্যালিয়াস রিওটাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ওই দুর্বল ছেলেটা এখন কোথায় আছে? এই কথার উত্তরে এমিলি বলে ওঠে রিওটা তো এখন ডাঞ্জনের মধ্যে আছে। তারপরে ক্যালিয়াস ডাঞ্জনের মধ্যে গিয়ে রিওটাকে চারিদিকে খুঁজতে লাগে, কিন্তু ক্যালিয়াস এখানে রিওটাকে খুঁজে পেল না। আসলে রিওটা এখন আছে উর্জার কাছে, কেননা উর্জা তাকে হারভেস্ট ফেস্টিভ্যালের জন্য আমন্ত্রণ জানিয়েছিল কিছু রেয়ার ড্রপ কালেক্ট করার জন্য। এই নাও রিওটা তুমি এটা তোমার সঙ্গে নিয়ে যাও। এটার মধ্যে সেই সমস্ত রেয়ার ড্রপের লিস্ট রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ক্যাপচার করা হয়নি। তারই কিছুক্ষণ পর রিওটা যখন একটা বার্ড মনস্টারকে মারে তখন সেই মনস্টারের ড্রপটা সরাসরি রিওটার ব্যাগের মধ্যে এসে কালেক্ট হয়ে যায়। রিওটা সেই জিনিসটাকে বের করে এবং সে দেখে এই জিনিসটার সাহায্যে রিওটা তার ড্রপ লুটকে কিছু সময়ের জন্য বুস্ট করে রাখতে পারবে। রিওটা ভাবছিল যে এটা তার জন্য অনেক বেশি কার্যকর হতে চলেছে, কেন তার স্কিল গুলো আগে থেকে এস র্যাঙ্ক রয়েছে, মানে বলতে পারো পুরো ম্যাক্স লেভেলের। আমাকে দয়া করে তোমার গাজর দিয়ে দাও, আমাকে দয়া করে তোমার গাজর দিয়ে দাও দুর্বল ছেলে। তারপরে রিওটা তাকে অনেকগুলো গাজর দিয়ে ক্যালিয়াসকে তার বন্ধুদের কথা জিজ্ঞেস করে। ক্যালিয়াস বলে ওঠে আমি তাদের সঙ্গ ছেড়ে দিয়েছি। তখনই আমরা ক্যালিয়াসের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কিনা ক্যালিয়াস মাংস খাচ্ছিল। তখনই সেখানে তার একটি বন্ধু মাংস ছেড়ে তাকে ভেজিটেবল খাওয়ার কথা বলেছিল। এই কারণে ক্যালিয়াসে গ্রুপ ছেড়ে চলে এসেছিল। সেখান থেকে কিছু দূর এগিয়ে এসে ক্যালিয়াস একটা মনস্টার মারে এবং সেখান থেকে ড্রপ হিসাবে বেরিয়ে এলো একটা ছেলে, বা একে তোমরা ঘোস্ট বলতে পারো। তখনই এদের সামনে একটা বড় মনস্টার চলে আসে, কিন্তু ক্যালিয়াসের ক্যারাটে চপের সামনে এই মনস্টারটাও টিকতে পারলো না। এমনটা দেখে সে ছেলেটা ক্যালিয়াসকে বলে ওঠে তুমি কি আমাকে তোমার মতো লড়াই করা শেখাবে? আরে কেন শেখাবো না, আমি তোমাকে নিশ্চয়ই শেখাবো। এরকমই আস্তে আস্তে ক্যালিয়াস তাকে লড়াই করা শিখেছিল। আরে কিছুক্ষণ পরে ছেলেটা একটা মনস্টারকে মেরে দেয় এবং তার ড্রপ হিসাবে সে একটা গাজর পায়। এ নাও ক্যালিয়াস তুমি এই গাজরটাকে একবার খেয়ে দেখো। আরে আমি গাজর একেবারেই পছন্দ করি না। তখনই এই দুষ্টু মুষ্টু ছেলেটা জোর করে ক্যালিয়াসকে তার গাজর খাইয়ে দেয়। গাজরটাকে টেস্ট করা মাত্র ক্যালিয়াসের এটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। তখন থেকে ক্যালিয়াসের গাজর অনেক ফেভারিট খাবার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারই কিছুদিন পর থেকে আমি সেই ছেলেটাকে আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি তাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কেননা সেই আমার গাজরের প্রতি ভালোবাসা জাগিয়েছে। রিওটা বলে ওঠে যেহেতু তোমার গাজর এত বেশি পছন্দ তাহলে তুমি নিজে থেকে গাজর কেন কালেক্ট করছো না? তখনই ক্যালিয়াস বলে ওঠে আমার ড্রপ রেট অনেক কম, এই কারণে আমি আমার ড্রপ রুট থেকে কোনোবারই ভালো গাজর পাই না। এই কথা শুনে রিওটা ক্যালিয়াসকে সেই লিকুইডটা দিয়ে দেয় যেটা কিনা সে কিছুক্ষণ আগে সে পাখিটাকে মারার পর পেয়েছিল। এটা দেওয়ার পর ক্যালিয়াসকে সেটা খেতে বলে। লিকুইডটা খাওয়ার পরে ক্যালিয়াস যখন এটি স্লাইমকে মারে তখন সে তার কাছ থেকে ড্রপ হিসাবে অনেক টেস্টি একটা গাজর পেয়ে যায়। দুর্বল ছেলে তুমি আমাকে তাড়াতাড়ি বলো এই লিকুইডটা কোথায় পাওয়া যাবে? এটা কোথাও পাওয়া যাবে না, এটা হচ্ছে আমার স্পেশাল লিকুইড। ওই দুর্বল ছেলে দয়া করে আমাকে তোমার সঙ্গে তোমার ঘরে নিয়ে চলো। আরে তুমি এমনটা বন্ধ করো, আমি তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে। ঘরে ফেরার পর এমিলি রিওটাকে তার নতুন হাতুড়ি দেখায় আর রিওটা তাদেরকে তাদের নতুন
মেম্বার দেখায়, যাকে দেখার পরে একজন আনন্দিত হয়ে যায় আর একজন পুরো ডিপ্রেশনে চলে যায়। তারপর দিন ঘুম থেকে ওঠার পর রিওটা যখন বাইরে আসে তখন সে হলের মধ্যে সেলিস্টিকে দেখতে পায়। আসলে তাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল। রিওটা তাকে যখন এটা সম্বন্ধে জিজ্ঞেস করে তখন সে বলে ওঠে, তুমি এটা নিয়ে একেবারে চিন্তা করো না, আমার এই অবস্থাটা হয়েছে ম্যাজিক স্টোমের কারণে, এটা কিছুক্ষণের মধ্যে আবারও ঠিক হয়ে যাবে। রিওটা বলে ওঠে, তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখন আমরা যাবো একটা নতুন ঘর কেনার জন্য যেখানে ম্যাজিক স্টোমের কোনো কারণই থাকবে না। তারপরে এরা সবাই নতুন একটা ঘর দেখার জন্য চলে আসে আর সেই ঘরে ঢোকা মাত্র সেলিস্টি পুরো সুস্থ হয়ে যায়। দেখুন স্যার, এই ঘরটা ভালোভাবে দেখুন, আমি এটা লিখে দিতে পারি, আপনি এর থেকে ভালো ঘর আর কোথাও খুঁজে পাবেন না। এমিলি বলে ওঠে, ঘরটা তো অনেক সুন্দর কিন্তু এর দাম কত? এই ঘরটার জন্য তোমাদেরকে 1 কোটি পিলো দিতে হবে প্রতি মাসে। এই ঘরের দাম শুনে সেলিস্টি এবং এমিলি অনেক অবাক হয়ে যায়, কিন্তু আমাদের রিওটা একেবারেই অবাক হয়নি, কেননা সে এমনই একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চায় যে পরিবারের মধ্যে সকলে হাসি খুশি থাকবে। তারপরে এরা সকলে মিলে চলে আসে লেভেল 7 এর ডানজনের মধ্যে। আসলে এরা সবাই মিলে এখানে এসেছে উর্জার দেওয়া সেই লিস্টার অনুসারে ড্রপ কালেক্ট করার জন্য। আজ তোমাদের জন্য আমার গর্বে বুক ভরে যাচ্ছে, আপনি আর কান্নাকাটি করিয়েন না ক্যাপ্টেন, ঢং দেখে জান বাঁচে না। তখনই এদের সামনে অদ্ভুত একটা স্লাইম চলে আসে, তাকে দেখা মাত্র রিওটা তার উপরে ফায়ার করতে লাগে, কিন্তু এত কিছুর পরেও সেই স্লাইমটা আর কিছুই হয় না। রিওটা, 1 মিনিট তুমি আমার কথা শোনো, তুমি একে একাই কখনো মারতে পারবে না। তখনই সেলেস্টি তার ফায়ার ম্যাজিক দিয়ে স্লাইমের উপরে হামলা করে দেয় আর আমরা দেখতে পাই সেলেস্টির একটা হামলাতে স্লাইমটা মরে যায়। তখনই সেখানে আরো একটি স্লাইম চলে আসে, তাকে দেখা মাত্র এমিলি দৌড়ে গিয়ে হাতুড়ির একটা বাড়ি বসে দেয়। এই সুযোগে রিওটা একটা ফায়ার করে এই স্লাইমটারও 12টা বাজিয়ে দেয়। তারপরে এই ড্রপটাকে কালেক্ট করার পর এমিলি রাত্রির খাবারের জন্য কথাবার্তা বলতেই ছিল, তখনই সেখানে একটা রিয়াজ স্লাইম এসে রিওটাকে একটা হিট করে তাকে দূরে সরে দেয়। ক্যালিয়াস বলে ওঠে, এইবারে আমি প্রথমে হামলা করব। তারপরে ক্যালিয়াস দৌড়ে গিয়ে তার উপরে একটা ক্যারাটে চপ মেরে দেয়। তখন রিওটা একটা ফায়ার মেরে এই স্লাইমটারও খেলা শেষ করে দেয়। তারপরে এখান থেকে কাট করা সমস্ত ড্রপ গুলো রিওটা নিয়ে গিয়ে উর্জার কাছে বিক্রি করে দেয়। তারপরে যখন রিওটা আবারও ডানজনের মধ্যে যায় তখন সেখানে একটি মনস্টারকে মারার পর রিওটা একটা স্পেশাল বীজ পায়। আসলে এই বীজটা সাহায্য করবে ম্যাজিক কাস্ট করতে, কিন্তু ভাই আমাদের রিওটা তো ম্যাজিক কাস্ট করতেই জানে না। এই কারণে রিওটা সবার প্রথমে বাজার থেকে একটা ম্যাজিক্যাল ফল কিনে আনে। আসলে এটাই রিওটাকে সাহায্য করবে ম্যাজিক কাস্ট করতে। সবার প্রথমে রিওটা এই ফলটাকে ফাঁকা জায়গায় রেখে অপেক্ষা করতে লাগে সেটাকে মনস্টার হওয়া। তারই কিছুক্ষণ পরে ফলটা মনস্টার না হয়ে রিওটারই রূপ নিয়ে নেয়। সবার প্রথমে রিওটা হাওয়াতে উড়িয়ে তাকে একটি গুলি বেড়ে ওর খেলা শেষ করে দেয়। তারপরে সেখান থেকে পাওয়া এই ফলটাকে খাওয়ার পর রিওটার মধ্যে দুটো ম্যাজিক চলে আসে। প্রথম ম্যাজিকটা হচ্ছে উইন্সল্যাশ আর দ্বিতীয়টা হচ্ছে রিজার্ভেশন। এই ম্যাজিকটা তার জন্য খুব একটা ভালো কার্যকর হয়ে দাঁড়ায় না, কারণ এই ম্যাজিকটা কাস্ট করার পর সব দিক থেকে তার সঙ্গীদেরই লাভ হচ্ছে। তারপরে আবারও ফ্রেশ রিওটা যখন উর্জার সঙ্গে কথা বলছিল তখন রিওটা সেখানে একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা এই বুড়ো মানে ক্যাপ্টেনের টিম জয়েন হওয়ার কথা বলছিল। উর্জা বলে ওঠে, ওই মেয়েটার ম্যাক্স লেভেল হচ্ছে মাত্র 2, এই কারণে কেউ তাকে তার টিমে নিতে চাইছে না। শোনো মেয়ে, তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে, তুমি এখন থেকে আমার টিমে জয়েন হতে পারো। তখন সেখানে রিওটা এসে বলে ওঠে, তোমার টিমে আমি একেবারে জয়েন হতে দিব না, কারণ আমি চাই না যে তোমার মতো একটা নিচ লোকের কাছে কেউ যায়। এই কথা শোনার পরে ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। তারপরে এই মেয়েটা রিওটা টিম জয়েন করে নেয়। আসলে এই মেয়েটার নাম হচ্ছে অ্যালিস। তারপরে যখন রিওটা তার স্ট্যাট চেক করে তারপর আমরা দেখতে পাই সত্যি সত্যি তার স্ট্যাটস অনেক বেশি খারাপ। এইসব দেখে রিওটা তাকে স্ট্রং করার জন্য তাকে নিয়ে ডানজনের মধ্যে চলে আসে। সেখানে আসার পরে মেয়েটা বলে ওঠে, আমার জন্ম এই ডানজনের মধ্যেই হয়েছে আর আমার মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে যেটা সাহায্যে আমি আগে বলে দিতে পারি যে ডানজনের মধ্যে মনস্টার এখন কোথায় আছে বা কতজন রয়েছে। আরে সত্যি এটা তো তোমার খুব ভালো অ্যাবিলিটি। তারপরে রিওটা তার একটা বুলেট ফায়ার করে সেই স্কেলেটন গুলোকে বেঁধে দেয়। অ্যালিস, তুমি এইবারে মনস্টার গুলোকে তাড়াতাড়ি মেরে দাও। তারপরে অ্যালিস একটা বড় পাথর তুলে মনস্টারদেরকে মারতে লাগে। এত কিছুর পরে আমরা দেখতে পাই অ্যালিসের লেভেল মোটেও আপগ্রেড হয়নি। এসব দেখে রিওটার বুঝে যায় এই মেয়েটার ম্যাক্স লেভেল হচ্ছে মাত্র 2, যত চেষ্টা করা যাক না কেন এর লেভেল আর আপগ্রেড হবে না। অ্যালিস বলে ওঠে, ডানজনের মধ্যে আরেকটি চলে এসেছে। ডানজনের মধ্যে গিয়ে সেই স্কেলেটনটাকে মেরে দেওয়ার পর একটা ছোট স্কেলেটন বেরিয়ে আসে। তারপরে অ্যালিসের নাম রেখে দেয় বাজুরি, আর বলতে পারেন এটা হচ্ছে অ্যালিসের স্পেশাল অ্যাবিলিটি, যার সাহায্যে সে কোনো মনস্টারকে মারার পর তাকে তার বন্ধু বা বলতে পারেন গোলাম বানিয়ে নিতে পারে। এসবের মধ্যে অ্যালিস তার আরেকটা নতুন বন্ধু বানিয়ে নেয়। তারপরে ঘরে গিয়ে রিওটা অ্যালিসের সঙ্গে সবার ইন্ট্রোডিউস করে। সেখানে সকলে আনন্দিত হয়ে অ্যালিসকে ওয়েলকাম জানায়, আর ওদের মধ্যে সবথেকে বেশি আনন্দিত হয়েছিল সেলিস্টি অ্যালিসের দুটো নতুন বন্ধু দেখে। তারপরের দিন আমরা দেখতে পাই হারভেস্ট ফেস্টিভ্যাল এখন শুরু হয়ে গেছে, যেখানে লিটারালি তারা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল। সেখানে কিছু মজাদার খেলাও তারা খেলছিল। তারপরে পাশের একটি দোকান থেকে ললিপপও খাচ্ছিল। তারপরে রাত্রির বেলায় আমরা দেখতে পাই সেলিস্টি তাদের সবার জন্য আতশবাজি কিনে এনেছে, সেটাকে তারা সবাই মিলে একসঙ্গে জ্বালিয়ে অনেক বেশি এনজয় করছিল। এসবের মধ্যে অ্যালিস হঠাৎ করে কিছু একটা শুনতে পায় এবং সে অটোমেটিক সেই দিকে হাঁটতে লাগে। আরে সেলিস্টি, তুমি দাঁড়িয়ে যাও, তুমি এখন কোথায় যাচ্ছ? নিজের জ্ঞানে ফিরে আসো। আসলে ডানজনের মধ্যে থেকে আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। আরে আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, একটা কাজ করছি, আমরা কাল সকালে গিয়ে সেটাকে ইনভেস্টিগেশন করব। তারপর দিন সকালবেলা আমাদের রিওটা চলে আসে জনি ভাইয়ের কাছে। সেখানে আমাদের জনি ভাই বলে ওঠে, জানি না হঠাৎ করে এখানে কি হলো, ডানজনের মধ্যে কোনো মনস্টারকে মারার পর কোনো ড্রপ পাওয়া যাচ্ছে না। যদি এরকমই চলতে থাকে তাহলে অ্যাডভেঞ্চাররা আর আর্নিং করতে পারবে না, এর কারণে তারা সকলে না খেতে পেয়ে মরে যাবে। রিওটা লেভেল 3
ডাঞ্জনের মধ্যে আসার পর দেখতে পায় সেখানে সমস্ত লোক অনেক বেশি অবাক হয়েছিল, কেননা মশাদেরকে মারার পর কেউ কোনো ড্রপ পাচ্ছে না। এই না দুর্বল ছেলে, এক্ষুনি একে মেরে আমাকে একটা গাজর দাও। আমার তো মনে হয় না আমি একে মারার পর ড্রপ পাবো, কিন্তু তবু আমি একবার চেষ্টা করছি। তখনই আমরা দেখতে পাই রিওটা যখন এই স্লাইমটাকে মেরে দেয় তখনই সেখান থেকে একটা গাজর বেরিয়ে আসে। এইসব দেখে এমিলি বলে ওঠে ড্রপটা শুধুমাত্র রিওটাই কেন পাচ্ছে। তখনই হঠাৎ করে রিওটার মাথায় আসে অ্যালিসদের কথা। এই কারণে রিওটা সেখান থেকে দৌড়ে নিওনিয়াম ডাঞ্জনের মধ্যে চলে আসে। সেখানে আসার পর রিওটা তার সামনে একটা মিস্টেরিয়াস লেডিকে দেখতে পায়। একে দেখে কিন্তু আমার শাকচুন্নি মনে হচ্ছে। এইসব দেখে রিওটা বুঝে যায় যে এই মেয়েটাই হচ্ছে ডাঞ্জনের মাস্টার। তারপর যখন রিওটা এই মেয়েটার উপরে একটা বুলেট ফায়ার করে তখন সেটা তার বডি এপার ওপার হয়ে যায়। রিওটা তো তাকে ড্যামেজ পৌঁছাতে পারলো না, এই মেয়েটা রিওটাকে অনেক ড্যামেজ দিয়ে দিল। তারপরে রিওটা আবার ওই মেয়েটাকে মারার চেষ্টা করে, তো আবার সেই মেয়েটা এসে রিওটাকে উড়িয়ে দেয়। তারপরে আমাদের রিওটা হার না মেনে আলাদা আলাদা কম্বো নিয়ে মেয়েটার উপরে চারিদিক থেকে ফায়ার করতে লাগে। এমনটা করে রিওটা তার দুর্বল জায়গা দেখতে পায়। এইসব দেখে রিওটা বেশি দেরি না করে তার উপর হোমিং বুলেটের সাহায্যে কিছুটা ফায়ার করার পর তাকে অনেকটাই দুর্বল করে ফেলে। তারপরে রিওটাই শাকচুন্নিকে হেড দিয়ে হেডশট মারার পরে একটা গুলি তার মাথার এপার ওপার করে দেয়। আর আমরা তো জানি হেডশট মারলে সবসময় ড্যামেজ বেশি পাওয়া যায়, এই কারণে সেই শাকচুন্নিটা ওখানেই মরে গেল। রিওটো তুমি সজ্ঞানে ফিরে আসো, তুমি কি ঠিক আছো? রিওটা বলে ওঠে হিলিং বুলেট আমার উপরে ফায়ার করো। রিওটা সুস্থ হয়ে যাওয়ার পর এমনি তাকে বলে ওঠে আবারও ডাঞ্জনের মধ্যে থেকে লুট পাওয়া শুরু হয়ে গেছে। তারা দুজন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই রিওটা সেখানে শাকচুন্নির ড্রপ নোটিস করে। বাইরে আস্তে আস্তে এমিলি বলে ওঠে তোমার এই বাহাদুরির চর্চাটা সবাইকে জানাতে হবে। রিওটা বলে ওঠে না না, এমনটা করার কোনো প্রয়োজন নেই। তারপরের দিন রিওটা ডাঞ্জনের মধ্যে চলে আসে এই আংটিটাকে টেস্ট করার জন্য এখানকার সমস্ত স্কেলেটনদের উপরে। তারপরে আংটিটার সাহায্যে স্কেলেটনদেরকে মারার পর রিওটা পেয়ে যায় কিছু ম্যাজিক্যাল ক্রিস্টালস। তখন সেখানে প্রিন্সেস মার্গারেট এবং তার সাথীরা চলে আসে। সেখানে এসে তাদের দুঃখের কাহিনী রিওটাকে শোনাতে লাগে। আসলে তাদের রিং এর ধান্দাটা এখন খুব একটা ভালো চলছে না, কেননা সেটার জন্য তারা রিংই পাচ্ছে না। আসলে রিং গুলো পাওয়া যায় ড্রাগনদেরকে মারার পরে। আর এখন বর্তমানে মার্গারেট অতটা স্ট্রং তো নয় সে ওদেরকে বারবার মারতে পারবে। বাইরে এসে রিওটা যখন মার্গারেটের স্ট্যাট চেক করে তখন রিওটা দেখতে পায় তার লেভেল হচ্ছে 94, কিন্তু তার সবগুলো স্কিল হচ্ছে এফ র্যাঙ্কের। এমনটা দেখে রিওটা তাকে কিছু ক্রিস্টাল দিয়ে দেয়। ক্রিস্টাল গুলোকে অ্যাবজর্ব করার পর মার্গারেটের আরো 2 লেভেল বেড়ে যায় এবং তারই সঙ্গে মার্গারেটের স্কিল ডি র্যাঙ্কের হয়ে যায়। রিওটা তুমি আমাকে অনেক ভাবেই সাহায্য করেছো, তাই আমিও তোমার কোনো উপকারে লাগতে চাই। তুমি বলো তুমি আমার কাছ থেকে কি চাও? না না, আমার এখন সেরকম কিছু লাগবে না। এই কথা বলে রিওটা তাড়াহুড়া করে সেখান থেকে চলে আসে। তারপরে মার্কেট থেকে অনেকগুলো গাজর এবং বিনস পাউন্ড কালেক্ট করে ফাঁকা জায়গাতে রেখে দেয় এগুলোকে মনস্টারে রূপান্তর হওয়ার জন্য। রিওটা এইগুলো করছে কারণ সে এখন তার সঙ্গীদেরও লেভেল আপ করতে চায়। ওই দুর্বল ছেলে, আমি তোমাকে এতগুলো গাজর নষ্ট করতে দেবো না। ক্যালিয়াস তুমি একেবারে চিন্তা করো না, আমি তোমার জন্য এর থেকে ভালো ভালো গাজর নিয়ে আসবো। এই কথা শুনে ক্যালিয়াস শান্ত হয়ে এক পাশে বসে যায়। আর এইদিকে রিওটা সেই মনস্টারগুলোকে মেরে মেরে ক্রিস্টাল গুলো কালেক্ট করছিল। এরকম করতে করতে তারা অনেকগুলো ক্রিস্টাল কালেক্ট করে নিয়েছিল। আমরা দেখতে পাই সন্ধ্যা নেমে আসার আগে রিওটা তাদের সবার লেভেল আপ করে ম্যাক্স লেভেলে পৌঁছে দেয়। রিওটা আমার মনে হচ্ছে না যে এগুলো উচিত হচ্ছে, তুমি এত পরিশ্রম করার পরে আমাদের লেভেল আপ করছো, কিন্তু তুমি তোমার নিজের জন্য কিছুই করছো না। লেভেল আপ তোমরা করে কি আমরা করি সবই একই ব্যাপার, কারণ আমরা সবাই তো একটা ফ্যামিলির মতোই, তাই না? এরকমই চলতে চলতে আরো কিছু সময় কেটে যায়। আর এদের টিম এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছে, এমনকি তারা প্রত্যেকে আলাদা আলাদা ডাঞ্জনের মধ্যে গিয়ে নানান ধরনের মনস্টারকে মেরে তাদের ড্রপ কালেক্ট করে অনেক বেশি টাকা উপার্জন করছিল। আসলে প্রচুর পরিমাণে টাকা আসছিল উর্জার সঙ্গে পার্টনারশিপ করে। এরকমই যখন একদিন রিওটা উর্জাকে নিয়ে তার ঘরে পার্টি করছিল তখনই সেখানে নেপচুন তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। আরে আমি তো তোমাকে ইনভাইট করিনি, তো তোমরা এখানে কেন এসেছো? নেপচুন বলে ওঠে অনেক সময় ধরে আমার ইচ্ছা হয়েছিল তোমার ঘরে আসা, এই কারণে আমি চলে আসলাম। তখন রিওটা দরজায় কেউ করা না রে। রিওটা বাইরে গিয়ে দেখতে পায় প্রিন্সেস মার্গারেট সেখানে চলে এসেছে। আসলে সে এখানে এসেছে রিওটাকে ধন্যবাদ জানার জন্য, কিন্তু ভাই লিটারালি হাতের মধ্যে ফুল আর ড্রেসিং সেন্স দেখে তো আমার মনে হচ্ছে না শুধু ধন্যবাদ জানানোর জন্য এসেছে। তখনই এমনি তাকে ভেতরে আসার কথা বলে। এরকমই করতে করতে আশেপাশের সমস্ত লোকেরা রিওটার ঘরের মধ্যে এসে জমা হচ্ছিল, কেননা রিওটা সবাইকে এতটাই বেশি সাহায্য করেছে যে তারা প্রত্যেকে এখন রিওটাকে অনেক বেশি ভালোবাসে। তো গাইস, এই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই অ্যানিমেটা এখানেই শেষ হয়। আমার এক্সপ্রেশন যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, এই অ্যানিমের কোন পার্টটা আপনাকে সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।